অদ্ভুত না এটাও আরো। আরেকটা জিনিস দেখো না, তুমি তো তাও আইনের দিকে বললে, আমি বলছি বিজ্ঞান পড়ে ভূত নিয়ে লিখছি। ইস্টল্যান্ড কোয়ার্টার বলে একটা জায়গা আছে ব্যারাকপুরের দিকে, কলতা আর ইসাপুরের মাঝখানে ইস্টার্ন কোয়ার্টার বলে জায়গা আছে। একটা বিরাট বড় স্ট্রেট অফ ল্যান্ড, যেখানে 200-300 খানা 3 তলা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, একটা মানুষও নেই ওখানে। তবে মানে দিস থট ইজ অলসো হরিফাইং, ঠিক আছে। এবং তার মধ্যে মধ্যে গাছ, ওখানে একটা পার্টিকুলার ঘরে আর কি, এবং একটা ফ্ল্যাটে খুন হয়েছিল। বাড়ির 3-4জনকে খুন করে রেখে গেছে। ওই রাত্রেবেলা 10টা-10:30টার সময় ওই এরিয়ার ভেতরে ঢুকে আমি ওখানে দাঁড়িয়ে গল্প করছি, যেটা ছিল বৃষ্টির সময়, ঠিক আছে। অ্যাজ ইফ কেউ একটা মন্ত্র পড়ছে। কিছুক্ষণ বাদে ওটা ভীষণই পরিষ্কার লাউড বোঝা যাচ্ছে যে কেউ একটা মন্ত্রই পড়ছে, এবং সেই মন্ত্রটা আমাদের সংস্কৃত মন্ত্র নয়। ব্রিটিশ প্যারানর্মাল মিউজিয়াম বলে একটা রয়েছে আর কি, ওখানে একটা পার্টিকুলার ডল রয়েছে। তুমি যদি সেই ডলটাকে যাওয়ার সময় তুমি যদি হ্যালো না বলো, যাওয়ার সময় যদি প্রপার গুড বাই যদি তুমি না বলো, তোমার জীবন খারাপ হওয়া শুরু হবে। এবং সেইখানে এখন আর অনেক কম হয়, কারণ মানুষ তুমি আমার চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাও। যদি তুমি পডকাস্টটা দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা খুব সুন্দর। যে কোনো পজেশন কখনো ঘোস্ট স্পিরিট মানে ঘোস্ট করতে পারে না, ঠিক আছে। পজেশন সবসময় কোনো ডিমান্ড করে। স্পিরিটদের কোনো জেন্ডার হয় কিনা এই নিয়ে খুব চর্চা রয়েছে। একটা স্পিরিটের যে জেন্ডার হওয়া কি পসিবল, মানে লজিক কি বলে, আইগেন সেই লজিক কি বলছে। নমস্কার, নাথ দ্য কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে সিদ্ধার্থ আমি রয়েছি আপনাদের সবার সাথে, আর আপনাদের সাথে আমার সাথে আজকে আড্ডায় যিনি রয়েছেন তিনি একজন লেখক এবং পেশাদারি দিক থেকে তিনি একজন আইনজীবীও বটে। তার নাম জল জোনাকি। এবার নামটা কেন জল জোনাকি সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা শুরু হবে। দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আমাকেও ডাকার জন্য ধন্যবাদ। কেমন আছো বলো? খুব ভালো আছি। এই যে নামটা বললাম জল জোনাকি, এই নামটা শুনলেই তো বেশ একটা খুব হাসি খুশি স্নিগ্ধতা এরকম একটা বিষয় চলে আসে, কিন্তু তোমার লেখালেখির বিষয় হচ্ছে ভূত প্রেত নিয়ে। এইটা একটু এক্সপ্লেন করো কেন? আচ্ছা, এইটা তো কখনো ভেবে দেখিনি যে এটা কি খুব জোভিয়াল নাম হয়েছে, এরকম মনে হয়নি, ঠিক আছে। বিষয় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সায়ন হালদার, এটা হচ্ছে আমার আসল নাম, আমি বলে দিলাম, ঠিক আছে। আমার যে আসল নামটা, এই নামটা খুব একটা মানে খুব কমন একটা নাম, ঠিক আছে। আমাকে স্ট্যান্ড আউট হতে হবে। একটা বই সায়ন হালদারের লেখা, যে কোনো সায়ন হালদার হতে পারে, হ্যাঁ সেটা পার্টিকুলারলি আমি, সব ঠিক আছে, আমি মানছি, বাট আমাকে স্ট্যান্ড আউট হতে হবে, কারণ আমার লেখাগুলো স্ট্যান্ড আউট, এটা আমি জানি। মানে এটা কোনো ফ্লেক্সিং নয়, এটা এরকম নয় যে মানে আমি নিজেকে পিয়ার একটা কিছু ভাবছি বা কিছু না। আমি কিছু লিখি না, ঠিক আছে, আমাকে দিয়ে লেখানো হয়, ঠিক আছে। আচ্ছা, আমাকে দিয়ে লেখানো হয়, আমি কিচ্ছু লিখি না। কিন্তু যেটা লেখানো হচ্ছে সেটা অন্য রকম, এটা আমি জানি। মানে এটা অ্যাজ এ রিডার যদি আমি পড়ি, তাহলে আমি জানি যে ওটা অন্য রকমের লেখা। তো সেই জন্য এবার মনে হলো যে তাহলে একটা ছদ্মনামের দরকার আছে, একটা ছদ্মনাম যেটা আমার পছন্দের, আমাকে যেটা মানে আমার ভাইবের সঙ্গে যেটা ম্যাচিং করে, ঠিক আছে। তো তখন ভাবনা শুরু হলো নাম নিয়ে। এবার তখন জল জোনাকি নামটা বহু আগে রাখা, আমি নিজেকে জল জোনাকি বলেই ডাকতাম। এবং আমি মনে করি যে, এবং সেটা প্রথমেও না, আমি প্রথমে যখন লিখতাম, মানে এই লেখালেখির প্রসেসটা শুরু হয়েছে ধরো আজ থেকে 10-11-12 বছর আগে। মানে আমি প্রথম লেখা লিখেছিলাম না, প্রথম লেখালেখির প্রসেস শুরু হয়েছে 10-11-12 বছর আগে। লেখা প্রথম হয়েছিল আমার তখন 7 বছর বয়স, ঠিক আছে। একটা কবিতা লিখেছিলাম, মা খুব মেরেছিল আমাকে, যাই হোক যে কারণে হোক মেরেছিল। এবার খুব দুঃখ পেয়েছিলাম, দুঃখ নিয়ে প্রথম কবিতা লিখেছিলাম, ঠিক আছে। এবার লেখালেখির ব্যাপারটা প্রথম থেকেই ছিল, মানে ওটা একটা টান ছিল আর কি, যে আমি যা কিছু ভাবছি আমাকে কনস্ট্রাকটিভলি আমি বলতে পারছি না। আমি ছোটবেলায় স্ট্যামার করতাম, এখনো হয়তো করি, তো বলতে পারছি না। বলতে যখন পারছি না, তাহলে নেক্সট ওয়ে আউটটা কি আছে, লেখাই তো আছে। তো এবার সেখান থেকে এবার বই পড়তে প্রচন্ড ভালোবাসতাম, আর যত বই পড়েছি তত বেশি ইমাজিনেশন এনহ্যান্সড হয়েছে, যা হয় আর কি। এটা যে কোনো মানুষেরই এটা হবে, যত বই পড়বে সে তত বেশি ইমাজিনেশন এনহ্যান্সড হবে। এবার ছোটবেলায় যা হতো, একটা বই একটা গল্প পড়ে ভালো লাগলো, ওই রকমই আরেকটা গল্প নিজে থেকে লিখলাম, সেটা কিছুই আলাদা হয়নি, সেটা তার লেখাটাই আমি কপি করেছি, আমি সেটা জানি, ঠিক আছে। এবার তারপরে একটা সময় গিয়ে মনে হলো যে না, এবার লেখালেখিটাকে ওটা আমার কল, ওটা আমাকে সিরিয়াসলি নিতে হবে। ওকে। এবার তো তারপরে সেই প্রথমে ওই সায়ন হালদার নাম নিয়েই আমি লেখালেখি শুরু করলাম। কোথাও ছাপাইনি, আমার ছাপানোর কোনো তাড়া কোনো দিন ছিল না, ঠিক আছে। আমি সাধনাটাতেই বিশ্বাস করেছি।
চিরজীবন সাধনাই করে গেছি। তোমার সাধনাটা হচ্ছে লেখালেখি। আমার সাধনাটা হচ্ছে লেখালেখি। ওই যে গীতাতে একটা কথা বলা আছে, নিজের ধর্ম ফলো করো, আমি আমার ধর্মটাকে মনে করি হচ্ছে লেখালেখি। আচ্ছা, যে কথাটা মানে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে নাকি তুমি তোমার ধর্ম ফলো করো, ধর্ম বলতে এটা নিয়ে কালকে একজনের সঙ্গে কথা হচ্ছিল। ধর্ম বলতে মানুষজন প্রথমেই যেটা মনে করে সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম। ব্যাপারটা ওরকম নয়। কৃষ্ণ এখানে যে ধর্মের কথা বলছেন সেই ধর্ম হচ্ছে তুমি যেটা করতে পৃথিবীতে এসেছো। উনি পুরো মহাভারত জুড়ে যে ধর্মের কথা বলেছেন সেটা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। ওই কনটেক্সটেই কথাটা আসছে যে অর্জুন যখন বলছে যে আমি আমার এরা সবাই আমার কিন, এরা সবাই আমার, এদের কাছ থেকেই এই উল্টো দিকে যে মানুষগুলো তাদের কাছ থেকে আমি নিজে অস্ত্র শিখেছি, এখন তার বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্রটা ধরবো। তো সেই কনটেক্সটেই আছে যে তুমি ওসব নিয়ে ভাববে না, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা এবং সেটার জন্য তোমাকে যা খুশি তাই করতে হয়, তুমি সেটা করবে। সেম কথাটা যেমন ধরা যাক চন্দ্রিল ভট্টাচার্য একটা জায়গাতে বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন কথা হচ্ছিল তখন উনি বলেছিলেন যে মারাদোনাকে যদি আজকে মারাদোনা হতে হয়, যদি তাকে 2000 খানা শর্ট প্র্যাকটিস করতে হয়, তাহলে সে 2000 খানা শর্ট প্র্যাকটিসই করবে। সেটার জন্য তোমার ঘুমের অসুবিধা হচ্ছে কিনা সেটা সে দেখবে না। তো এইটাই হচ্ছে সাধনা। যে যে ধর্মটার কথা কৃষ্ণ বলছে, যে ধর্মের কথা স্বামী বিবেকানন্দও বলছেন, সেই ধর্মটা আমার ক্ষেত্রে হচ্ছে লেখালেখি। অতএব আমি এই সাধনাটাতেই বিশ্বাস করেছি। আমার লেখা ছাপানোর কোনো দিন কোনো তাড়া ছিল না। আমি সবসময় লেখাতেই বিশ্বাস করেছি। আমি লিখে যাব, কারণ আমি জানি আমার ক্রাফট তখনও ঠিকঠাক নয়। লিখতে গিয়ে হাজারখানা ডিপ্রেশন আসছে। আমি একটা সাদা একটা মাইক্রোসফট ওয়ার্ডের পেজের দিকে তাকিয়ে বসে আছি, কিছুই লিখতে পারছি না। প্রচুর হয়েছে এরকম, ঠিক আছে, মানে সে যা তা ধরনের ডিপ্রেশন হয়েছে। বাট আমাকে লিখতে হবে, ভেতরে একটা কিছু একটা আছে, বলতে হবে। এবার প্রথম দিকে লেখা যা হয় আর কি, যে প্রচুর কিছু অধিক ইনফরমেশন দেওয়া, যে ডেসক্রিপশনগুলো দেওয়ার কোনো দরকার নেই। যেমন আজকে থেকে 10-12 বছর আগে যদি লেখাই যে আজকে যে আমি আর তুমি বসে এখানে কথা বলছি, যদি আমি ডেসক্রাইব যদি করতাম, তাহলে আমি তোমার শার্টের রং থেকে শুরু করে তুমি পাটা কিভাবে রেখেছো আমি সবকিছু লিখতাম, ঠিক আছে। এখন আমি কিছুই লিখবো না। এখন আমি লিখবো হচ্ছে যে দুটো মানুষ বসে কথা বলছে, একদম মানে কোনো রকম শর্টে, হ্যাঁ যত শর্টে, মানে হচ্ছে মানে কোনো রকম কোনো তার মধ্যে কোনো ভনিতা থাকবে না। আমার একদম ডাইরেক্ট কনভারসেশনের দরকার, আমি একদম ডাইরেক্ট গল্পে ঢুকবো। আমার এই ব্যাপারটা চলে এসছে। এই ব্যাপারটা প্রথম দিকে লেখার মধ্যে কখনো কারুর আসা না। আমি ওই সাধনাটার মধ্যেই আমি ছিলাম। কিন্তু কোথাও কি মনে হয় না যে অনেক সময় তো আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বোঝানোর জন্য সেই ডেসক্রিপশনগুলোর হয়তো প্রয়োজন হতে পারে? সেই জায়গাগুলোতে যেখানে প্রয়োজন হয় সেখানে যেইটুকু দেওয়ার, মানে একদমই একটা আউট অফ দ্য ব্লু, মানে যেমন ধরা যাক আজকে যদি উইন্ডিগো বলে একটা মনস্টার আছে আর কি, ফোকটেলের মধ্যে আছে। সেটা হচ্ছে যে কোনো মানুষ হঠাৎ করে যদি মানুষের মাংস খাওয়া শুরু করে, ঠিক আছে, যে কোনো কারণেই হোক, বাধ্যতার কারণে হোক, ইচ্ছা করে হোক, বা আউট অফ ইন্টারেস্ট হোক, মানুষের কোনো ঠিক নেই, ওরা সবকিছু করে, ঠিক আছে, ও সমস্ত কিছু করে ওরা, ঠিক আছে। তো যে কোনো কারণেই হোক, যদি প্রচুর খাওয়া শুরু করে, একসময় গিয়ে হাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারে না এবং সে তার নিজের ঠোঁটও কামড়ে খেয়ে নেয়, এরকম আছে আর কি। তারা আস্তে আস্তে উইন্ডিগো হয়ে যায়। এবার উইন্ডিগো ডেসক্রিপশন যদি তুমি উইকিপিডিয়া খোলো বা যে কোনো জায়গায় খোলো, তুমি একটা ছবি পাবে, কিছু একটা ইয়ে পাবে আর কি, বা ডেসক্রিপশনগুলো ভিন্ন ভিন্ন। এবার আমার মাথায় যে উইন্ডিগোটা রয়েছে সে ওরকম নাও হতে পারে। সে একটা হয়তো হাট্টা মানুষ, যাকে তুমি পাশে রাস্তা দিয়ে হেঁটে যাও, যার সঙ্গে তুমি বসে চা খাও, সে উইন্ডিগো হতেই পারে। এবার তার সে যখন এই মনস্টার ফর্মে আসছে, তাকে যদি আমাকে ডেসক্রাইব করতে হয়, সেটা পুরোপুরি আউট অফ দ্য ব্লু, সেটা আমি করব। বাট যতটা কম দেওয়া যায় ততটা ভাবে করব, কারণ মানুষকে ওই ইমাজিনেশনে জায়গাটাও রাখতে দিতে হয়। সে নিজের মতো করে ভাবুক, তো ওটাতে প্রবলেম হয় না। যেখানে প্রয়োজন নেই, আমি অপ্রয়োজনীয় তথ্য দেওয়া একদম পছন্দ করি না। আমার নিজেরও পড়তেও ভালো লাগে না অপ্রয়োজনীয় তথ্য। মানে এটা আমি প্রচুর এই এখনকার লেখাতে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য রাইটার্স, আমি দেখেছি এই জিনিসটা। সেটা হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য প্রচুর পরিমাণে থাকে। এত মানে ব্যাপারটা যেগুলো প্রয়োজন নেই, মানে সে হয়তো ওই পার্টিকুলার, সে হয়তো একটা ওয়ার্ল্ডের গল্প লিখছে, সেই ওয়ার্ল্ডের ইনফরমেশন দেওয়ার জন্য সে অনেকগুলো বাড়তি তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো গল্পকে কোনোভাবে সার্ভ করছে না। ঠিক, গল্পকে সার্ভ যদি করে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো দিয়ে যে ওয়ার্ল্ডটা বানানো পসিবল, সেই ওয়ার্ল্ডটা অনেক বেশি এনরিচিং হয়। যেমন এরকম ওয়ার্ল্ড প্রচুর তৈরি হয়েছে আমাদের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, রাউলিং এর হ্যারি পটার বা সাবকয়েস্কির উইচার, এরকম প্রচুর, মানে উইচার, হ্যারি পটার, এগুলোতে আমি বললাম। তারপরে যে শ্যাডো অ্যান্ড বোন, এটা ভীষণ এনরিচিং। এরাগন বলে একটা সিরিজ আছে, এই সিরিজটার নাম বেশিরভাগ মানুষ শোনেনি। এদের ওয়ার্ল্ড গুলো ভীষণ এনরিচিং। টলকিনের কথা ভুলে গেলে চলবে না, প্রচন্ড এনরিচিং। কিন্তু যেখানে যেখানে এই ওয়ার্ল্ডটা বিল্ড হয়েছে, তার কারণ হচ্ছে সে প্রয়োজনের ইনফরমেশনটা বাইরে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। যেখানেই মানে ইম্পোজড ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেখানে লেখা তো বরবাদ হয়ে যায়ই, দ্বিতীয়ত পড়তেও খুব বিরক্তিকর লাগে, এবং তৃতীয়ত
ওটা যে ওয়ার্ল্ডটা তৈরি করার চেষ্টাটা এত রকম কষ্ট করে করা হচ্ছে, সেই জিনিসটি আলটিমেটলি ফেল করে গিয়ে। কারণ ওই ওয়ার্ল্ডটা নিয়ে আর কোনো কথা হবে না, কারণ ইমাজিনেশনের জায়গাই তো নেই। ঠিক। একটা ওয়ার্ল্ড, একটা ফিকশনাল ওয়ার্ল্ড কখন সেটা মানুষের মনে থেকে যায়, যখন তার নিজের সেখানে ইমাজিনেশন ঢোকানোর জায়গা রয়েছে। জায়গাটাই তো নেই, লেখক নিজেই তো সেই জায়গাগুলো বন্ধ করে দিচ্ছেন। সব কটা জানলা উনি নিজে দেখিয়ে দিচ্ছেন, সব কটা দরজা উনি নিজে দেখিয়ে দিচ্ছেন, তাহলে আর কি থাকলো? ওটা নিয়ে আর কোনো কথা হবে না। একদম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে গল্পে যেটা জিনিস প্রচন্ড রকম ভাবে ভুল হয় বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা স্টোরি হঠাৎ করে বলা শুরু হয়ে গেল, ঠিক আছে, হঠাৎ করে বলা শুরু হওয়া ভালো, কিন্তু সেটার সঙ্গে যদি আমি নিজে রিলেট না করতে পারি, সেটা অন্য একজনের জীবনে কি হচ্ছে সেটা দেখে আমি কি করব? এটার সঙ্গে মানুষ রিলেট করতে পারে না। অতএব কোনো একটা ক্যারেক্টার, তার ইনার জার্নিটা যদি না দেখানো হয় কোনো গল্পে, অ্যাটলিস্ট ক্যারেক্টারগুলোর সঙ্গে যদি আমি রিলেট না করতে পারি, সেই গল্পটা আমার মনে থেকে যাবে না। প্রচুর রকমের ইন্টেলেকচুয়াল গল্প এরকম হয়, যে জিনিসগুলো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে ওরে বাস কি দারুণ বলেছে, এটা ওটা সেটা, আলটিমেটলি আমাকে কিছু সার্ভ করে না। আমি কারোর নাম নেবো না, কিন্তু ইদানিংকাল অনেক বাংলা সিনেমা এরকম দেখতে পাচ্ছি আমি, যেখানে এই জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে, এটা মানে অনেকেই তো বলেন অনেক কিছু, ফার্স্ট বয় টাস্ট বয়। আমি তোমাকে এইটা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে এই যে তোমার পেশাগত দিক থেকে তুমি একজন আইনজীবী, আর আইনজীবী মানে তো যে কোনো ঘটনার তোমার লজিক স্যাটিসফাই করতে লাগবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি হঠাৎ করে ভূত প্রেত নিয়ে লেখা শুরু করলে, মানে এই ভূত প্রেতের ঘটনাগুলো তোমার লজিক কতটা স্যাটিসফাই করলো যে তুমি অন্যান্য জিনিস ছেড়ে হঠাৎ করে এগের পেছনে পড়লে? এটার উত্তর একটাই, সেটা হচ্ছে যে একটা জীবন আর একটা জীবিকা। এইটা এক কথায় উত্তর এটাই, ঠিক আছে। ওই পার্টিকুলার ওয়ার্ল্ডটা, ওই পার্টিকুলার জায়গাগুলো, ওই পার্টিকুলার বিষয়গুলো আমাকে টান, ঠিক আছে। এই মুহূর্তে টানছে, 10 বছর পরে 10 বছর পরে নাও টানতে পারে, তখন যেটা টানবে আমি তখন সেটা নিয়েই লিখি, স্বাভাবিক, ঠিক আছে। স্বাভাবিক। এবার ওইটা হচ্ছে প্রফেশন, ওইটা হচ্ছে পুরোপুরি প্রফেশনের জায়গা। এবার একটা অবশ্যই প্রফেশন যখন চুজ করা হয়, তার পেছনে একটা কিছু রিজন থাকে, ঠিক আছে, যে আমি কেন ওই পার্টিকুলার জায়গাটাতেই যাবো। তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যে আমি আমার দেশটাকে প্রচন্ড ভালোবাসি, এটা একদম পুরো ভেতরকার কথা এটা, যে আমি আমার দেশকে প্রচন্ড ভালোবাসি। সেই দেশে থাকতে গেলে আমি আমার আইনটা জানবো, এটা হচ্ছে আমার প্রথম একটা ইয়ে ছিল। আর সেকেন্ডলি যেটা ছিল, সেটা হচ্ছে যে আইনটাকে জেনে তারপর সেগুলোকে যেই তর্ক বিতর্কের যে ব্যাপারটা না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি মানে ওই পার্টিকুলার জায়গাটাতে আমি খুব ইয়ে করি আর কি, আই ফিল মাইসেলফ। ওকে। তো ওই জন্যই মেনলি এই পার্টিকুলার ইয়েটাকে চুজ করি। আমি ছোটবেলা থেকে পুরো তর্ক করতে ভালোবাসতাম, ঠিক আছে। হ্যাঁ, আমি তর্ক করতে প্রচন্ড ভালোবাসতাম, মানে বেকার তর্ক নয় অবশ্যই। মানে আমি মানে একটা কথা যখন বলছো, দ্বিতীয়ত আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভূতের গল্পেও, যে কোনো ফ্যান্টাসি গল্পেও, যে কোনো রূপকথার গল্পে লজিকটা খুব দরকার। সেটা ছাড়া ভাবে কোনো কিছুই হবে না। আমি যদি সেটা ভূতের গল্প লিখে দিই, ওটা ভূতের গল্প, তোমার যাদের ভূতের গল্প পড়তে ভালো লাগে শুধু তাদেরই ওটা ভালো লাগবে। একজন যে ভূতের গল্প পড়তে ভালোবাসে না, যাকে মানে ভূতের গল্প ইন দ্য সেন্স, যে এই সুপার ন্যাচারাল জিনিসগুলোকে যে পছন্দ করে না, যার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা সামাজিক গল্প পড়বো বা কিছু, আমাদের সমাজেও এই ধরনের জিনিসগুলো মিশে রয়েছে। ওই জায়গাটাতে আমাকে লজিক্যালি ডিরাইভ করেই যেতে হবে। আমার গল্পটাকেও তুমি সামাজিক বলতে পারি, অ্যাকচুয়ালি এটা সামাজিক গল্প, কারণ গল্পটার মধ্যে কি আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যে একেবারে টোটালি আনএক্সপেক্টেড এই জিনিসটা, সেটা হচ্ছে গল্পটার মধ্যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কতটা কদর্য হতে পারে সেই জিনিসটাকে দেখানো রয়েছে, একটা হরর গল্প। আচ্ছা। এবং প্রচন্ড কদর্য হতে পারে, মানে এমন কিছু আমি সত্যি কথা বলতে এরকম ভাবে কখনো এর আগে তো বলিনি, কিন্তু ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটা আমি অনেক ঘুরেছি, ঠিক আছে, অনেক ঘুরেছি, মানে নিজের কাজের জন্য নয়, বাট অনেক চেনা জানা রয়েছে, অনেক কিছু রয়েছে। একটা পার্টিকুলার সিনেমা এডিটিং আমার ঘরে বসে হয়েছে, এরকম প্রচুর কিছু হয়েছে, ঠিক আছে। অর্থাৎ জায়গাটার সঙ্গে আমার চেনা জানা রয়েছে, ঠিক আছে। এবার আমি জানি, আমি যখন একটা পার্টিকুলার প্র্যাকটিস, আমি তার নাম বলবো না, তার নাম অ্যাকনোলেজমেন্টে রয়েছে, বইটার অ্যাকনোলেজমেন্টে তার নাম রয়েছে, তিনি একজন এডিটার, ঠিক আছে, তিনি খুব বড় বড় সিনেমা এডিট করেছেন, মানে অনেক বড় বড় ডিরেক্টরদের সঙ্গে উনি কাজ করেছেন। তার মধ্যে একজনের নাম বলি, সে হচ্ছে গৌতম ঘোষ, তার সঙ্গে উনি কাজ করেছেন, তার সিনেমা উনি এডিট করেছেন। তো সেই লোকটা যখন আমাকে একটা পার্টিকুলার প্র্যাকটিসের কথা বলেছিল, যেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়, সেটা শুনে আই ওয়াজ লাইক স্টান্ট। শুনেছিলাম বহু বছর আগে, প্রায় 5 বছর আগে। ওই পার্টিকুলার জিনিসটাই গল্পটার মধ্যে আমি দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এবং সেটা ছাড়াও শুধুমাত্র কদর্যতা বলতে মানুষ প্রথমেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো গ্ল্যামার ইন্ডাস্ট্রি কদর্যতা মানেই প্রথমে যেটা বোঝে সেটা হচ্ছে কাস্টিং কাউচ। আমি কাস্টিং কাউচের কথা একদমই বলছি না, ওখানে কোথাও কাস্টিং কাউচ নেই। ওকে, ওটা বাদ দিয়ে, ওটা ছাড়া
অ্যাজ এ সাধারণ মানুষ একটা সিম্পল সিস্টেম্যাটিক ওয়েতে যদি আমরা একটা আর্টের দিকে যেতে চাই, তাহলে কি হওয়া উচিত? যদি আমার ট্যালেন্ট থাকে আমি তাহলে সেখানে যেতে পারবো। ইট ইজ নট দ্য কেস। এবং তাহলে কি, তাহলে এখানে পরের প্রশ্নটা যেটা হয়, এখানে নেপোটিজম দেখানো হয়েছে না? নেপোটিজমও দেখানো হয়নি। এইসব বাদ দিয়েও একটা খুব সাটেল কদর্যতা, যেটা ওই টালিগঞ্জে রাস্তায় রাস্তায় না হাঁটলে দেখা যায় না, সেই জিনিসটাও দেখানো রয়েছে। অতএব লজিক, কেউ যদি মানে আমাদের এই সমাজের সঙ্গে, আমাদের এই সমাজের কদর্যতার মধ্যেই তারাও রয়েছে, ওরাও এই রিয়েলিটিটারই একটা পার্ট। ঠিক। অতএব তাহলে এখানে তো মানে ওই যে তুমি যে কথাটা বলছো, যে ডাইকোটমির কথাটা তুমি বলছো আর কি, যে এইখান থেকে এইটা আসছে, তাহলে এই জিনিসগুলো না, ওটা কিচ্ছু আলাদা নয়, গোটাটাই আমাদের জীবন। আমরা না চাইতেও আমরা মিশে রয়েছি, প্রত্যেকটা মুহূর্তে সবকিছু এফেক্ট করছে। এই যে এখানে একটা পুমা রয়েছে, এই পুমাটারও একটা এফেক্ট এই পার্টিকুলার জায়গাটাতে রয়েছে, কম হোক বেশি হোক কিন্তু রয়েছে। এই বুদ্ধাটারও রয়েছে, এই গাছটারও রয়েছে, সবকিছুর রয়েছে। আমরা না চাইতেও সেগুলোকে ইগনোর করলে ইগনোর করো, জানার হলে জানো। তুমি যেহেতু ভূত প্রেত নিয়ে গল্প লিখছো, তোমার বইয়ের কন্টেন্টের মধ্যে তো অবশ্যই আসবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে তুমি যেমন বলছিলে যে তোমার জীবনে এমন একটা দুটো ঘটনা ঘটেছে, তো সেগুলোর একটা যদি একটুখানি আমাদের সাথে শেয়ার করো। অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এর সঙ্গে আমার দুটো বন্ধু জড়িত রয়েছে। আচ্ছা, আমি তাদের নামগুলো নেব না, ঠিক আছে, কারণ তাদেরকে হাজারটা কৈফিয়ত দিতে হতে পারে। আচ্ছা, তুমি নন্টে ফন্টে বলে বলতে পারো। ওটাই, এটা ভালো। তো ঠিক আছে, এবং RRP বলছি, ঠিক আছে, আমার তাহলে বুঝতে সুবিধা হবে। আমি নাহলে খানিকক্ষণ পর গুলিয়ে যাবো কাকে নন্টে বলেছিলাম, কাকে ফন্টে বলেছিলাম। তো আমি এইচএস মানে মাধ্যমিকে পড়ার কি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমার, ঠিক আছে। অদ্ভুত না এটাও? আরো বাড়ি থেকে বকাবকি করেনি যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে অন্য কিছু না হয় তুই হঠাৎ করে এদিকে যাচ্ছিস? একদমই না, একদমই না। আরেকটা জিনিস দেখো না, তুমি তো তাও আইনের দিকে বললে, আমি বলছি বিজ্ঞান পড়ে ভূত নিয়ে লিখছি। ব্যাপারটা অ্যাকচুয়ালি সেরকমও না, সেটা হচ্ছে তুমি দেখবে, আমি জাস্ট কথা প্রসঙ্গে একটুখানি বলছি আর কি, যতজন বর্তমান সময়ের স্পিরিচুয়াল গুরুরা রয়েছেন তাদের সবার কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, কেউ ফিজিক্সের উপরে, কেউ কেমিস্ট্রির উপরে, কেউ এই কেউ ওই, অবশ্যই। তারপরেও যখন ধরো কেউ একজন প্রশ্ন করছে না যে একজন বিজ্ঞানের ছাত্র আমি মানছি না ওইটা, কারণ আমাকে বলতে লাগবে যে উনিও কিন্তু ওইখান থেকেই এসেছেন। এক্স্যাক্টলি এইটা আমার প্রচন্ড ইগনোরেন্স বলে মনে হয়। সত্যি কথা বলছি না, আমার ভীষণ ইগনোরেন্স বলে মনে হয় আর কি। সেটা হচ্ছে যে বিজ্ঞানও সমস্ত কিছু উত্তর দিতে পারেনি। এটা সহজ মানে সিম্পল জিনিসগুলো, এই তুমি যদি এক্ষুনি গুগল করো যে ওপেন কোয়েশ্চেন্স অফ সায়েন্স, ওপেন কোয়েশ্চেন্স তুমি যেগুলো পাবে সেগুলো খুব বেসিক। কনসিয়াসনেস কি, এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তো। কনসিয়াসনেস কি একটা সিম্পল ব্যাপার, যেটা তুমি আমি দুজনেই জানি কনসিয়াসনেস আছে, আমরা দুজনে আমি বলে যেটাকে ভাবতে পারছি আর কি, তো সেটা রয়েছে, এক্সিস্ট করছে। সেটা কি বিজ্ঞান উত্তর দিতে পারেনি, অতএব বিজ্ঞানও কোথাও একটা গিয়ে থামছে। একদম। এবার তারপরে সেই বিজ্ঞানের থামার পরেও সেটা বিজ্ঞান দিয়েই হয়তো সেটাকে যুক্তিটাকে দেওয়া সম্ভব, কিন্তু আমি যদি সেই এক্সপ্লেনেশনটা দিতে গিয়ে সমস্ত রকম বাকি আর সবকিছু তুমি রিসার্চ বেসডই আমি যদি অ্যান্সার চাই, সেটা আমার ইগনোরেন্স বাদে কিছুই না। ওটা হচ্ছে যে ওটা একটা ধর্ম ফলো করার মতো, যে আমি বিজ্ঞানকে বিশ্বাস করি, এইটুকু বাদে আর কিচ্ছু না। আমার নিজের জানার ইচ্ছাটা নেই, অ্যাকচুয়াল কি হচ্ছে না হচ্ছে এটা আমার জানার ইচ্ছা নেই। আমি বিজ্ঞানটাকে বিশ্বাস করি, অ্যাজ এ ধর্ম আমি বিজ্ঞানটাকে ফলো করি, আমি সেটাকে যাই হবে আমি করবো। যাই হোক, তো যেটাতে ছিলাম আর কি, সেটাতে ফিরে আসি। হ্যাঁ, RRP আর তুমি। হ্যাঁ, RRP আর আমি। তো এবার যেটা হয় সেটা হচ্ছে, আমরা ফিজিক্স পড়তে যেতাম আমার বাড়ি থেকে খুবই কাছে আর কি, সাইকেল, তখন গাড়ি ফাড়ি ছিল না, তো সাইকেল নিয়ে যেতাম, ওই 5-10 মিনিট মতো লাগতো যেতে। তো এবার মাধ্যমিকে ভালো রেজাল্ট হলে 11-12 ছেলেমেয়েরা একটু ওড়ে, আমি উড়েছিলাম, ঠিক আছে। সত্যি সত্যি এটা সত্যি কথা, এগুলো অত আমি কোনোদিন নিজেকে তো ওরকম বলতে পারবো না যে আমি একদম সারাদিন পড়াশোনা করছি, ওরকম আমি কোনোদিন করিনি, ঠিক আছে। আমার সবসময় এই বইপত্র পড়বো, করবো, এইগুলো ছিল আর কি, ওই মানে পড়ার বাইরে ছাড়া বাকি সমস্ত। একদম। তো এবার ফিজিক্স পড়তে যেতাম, তো ওখানে এরকম দুটো বন্ধু হয়েছিল, তো আমরা এরকম পড়া রয়েছে 6টা থেকে, আমরা গিয়ে 4:30টার সময় বসে রয়েছি, গল্প করব, ঘুরবো টুরবো। এবার একদিন পড়া থাকতো 6টার থেকে, একদিন পড়া থাকতো 8টার থেকে, ঠিক আছে। 8টার থেকে যেদিন পড়া থাকতো সেদিন, এটা তুমি সার্চ করতে পারো গুগলে, সেটা হচ্ছে ইস্টল্যান্ড কোয়ার্টার বলে একটা জায়গা আছে। আচ্ছা। ব্যারাকপুরের দিকে, পলতা আর ইসাপুরের মাঝখানে ইস্টল্যান্ড কোয়ার্টার বলে একটা জায়গা রয়েছে। বেসিক্যালি
250-300টা 3তলা বিল্ডিং পুরোপুরি ফাঁকা, পুরোপুরি ফাঁকা? ভ্যাকেন্ট, পুরোপুরি। আচ্ছা, আমি ছোটবেলা থেকে দেখে যাচ্ছি পুরোপুরি ভ্যাকেন্ট, ওকে। কেউ থাকে না ওখানে। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে, দিস মাইট বি রং, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে ওটা রেলের কোয়ার্টার্স, কোনো কারণে, কি কারণ আমার জানা নেই, কোনো একটা কারণে ওখান থেকে সবাই ভ্যাকেন্ট করে চলে গেছে। বিরাট বড় এরিয়া, ওটা সরকার কোনোদিন বিক্রিও করে না, কিছুই করে না। মাঝখানে শুনছিলাম ওখানে আইনক্স হবে, কিছু হয়নি। তো ওখানে আইনক্স হওয়া সম্ভব নয়, কারণ সরকার ওটা কোনোদিনই বিক্রি করবে বলে আমার মনে হয়। ওখানকার প্রচুর মানে ওগুলো আমার কাইন্ড অফ ঢপ বলেই মনে হয়, ঠিক আছে, যে এখানে দেখতে পেয়েছে, ওখানে দেখতে পেয়েছে, এইগুলো অ্যাকচুয়ালি হয় না। ওটা আমি তোমাকে পরে অ্যান্সার দেবো যে কেন একটা মানে স্পিরিচুয়াল বিং, সেটা ঘোস্ট হোক কি যাই হোক না কেন, তাকে দেখা খুবই কঠিন একটা ব্যাপার। তাকে দেখতে পাওয়াটা আর কি, যে বলে না ভূত দেখেছি ভূত দেখেছি, এটা খুব কঠিন একটা ব্যাপার। এটা যদি কঠিন না হতো তাহলে দেবরাজ দাদাদের এত এত গ্যাজেটস লাগতো না, চোখ দিয়েই দেখতে পাওয়া যেত। তুমি দেখতে হয়তো এখানে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, হতেই পারে। তো হতে তার গল্প হচ্ছে, সে শুনতে আসবে না? অবশ্যই সে শুনতে আসতেই পারে সে। এবার ওটা দেখা সম্ভব নয়, ঠিক আছে। তো আমার মনে হয় যে, কিন্তু হ্যাঁ, জায়গাটা ভীষণ ইরি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো গাছগাছালিতে ভর্তি। আচ্ছা, আর পুরো তুমি চিন্তা করে দেখো না, একটা বিরাট বড় মানে স্ট্রেট অফ ল্যান্ড, যেখানে 200-300 খানা 3তলা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, একটা মানুষও নেই ওখানে। তবে মানে দিস থট ইজ অলসো হরিফাইং, ঠিক আছে। এবং তার মধ্যে মধ্যে গাছ, রাত্রেবেলা এরকম ভাবে বেঁকে বেঁকে রাস্তাটা গেছে, এইখানে একটা আলো জ্বলে, এইখানে একটা আলো জ্বলে, শুধু ওই নিচটুকুই আলো হয়, কোথাও আলো হয় না। এবার আগে তো ওখানে কোনো সিকিউরিটিও ছিল না। এরিয়াটার একটা এন্ড শুরু হচ্ছে পলতা থেকে, পলতা সেবাগ্রাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে আরেকটা এন্ড গিয়ে শেষ হচ্ছে ইছাপুরে একটা রেলগেট রয়েছে, ওই রেলগেটে। এই পুরো জায়গাটাই হচ্ছে ওটা। এবার এই রাস্তাতে আর এই রাস্তাতে এই মুহূর্তে, এই দুটো এন্ডে আর কি, এই মুহূর্তে সিকিউরিটি রয়েছে। আগে এক সময় সেটাও ছিল না। তো এবার দুটো জিনিসই হতো, সেটা হচ্ছে যে ওখানে প্রচুর যা হয় আর কি, অসামাজিক কাজকর্ম প্রচুর হতো আর কি। এবং সেটা অবভিয়াসলি ওটা মানে হাজার হোক, ওটা রেসিডেন্সিয়াল এরিয়া, মানে আশপাশটা পুরোটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওখানে ওরকম তো হতে দেওয়া যায় না। এবং আমার কিছুটা ধারণা যে অনেকটা প্রচুর ভূতের গল্প ওখান থেকে ছড়িয়েছে অ্যাকচুয়ালি ওই লোকগুলোই, ঠিক আছে, যে নিজেদের কাজকর্মগুলো করার জন্য। সে মানে খুব বিচ্ছি টাইপের হতো আর কি, মানে ড্রাগস, মদ এসব তো রয়েছে, সেটা ছাড়াও বুঝতেই পারছো আর কি, যে কাউকে নিয়ে এসে যা হয় আর কি, ঠিক আছে। এবার ছোটবেলা থেকে শুনে আসছি ওখানে জায়গাটা তো হন্টেডই, সেটা তুমি দুপুরবেলা গেলেও বুঝতে পারবে, মানে ইট গিভস চিলস। আচ্ছা, ঠিক আছে, এটা আমি সাজেস্ট করবো কোনোদিন যেও ওখানে, ঠিক আছে, ওখানে কোনোদিন যেও, ওটা একটা সাথে করে নিয়ে অবশ্যই। ওখান থেকে আমার বাড়ি একটুখানি, ওখান থেকে আমার বাড়ি একদমই একটুখানি, ঠিক আছে। চলো ওখানে বসে বসে একটা পডকাস্ট করা যেতে পারে, বসে বসে একটা গল্প লেখা যেতে পারে। না, ওটা করো না, ওটাই তো কেন করবে না আমি বলছি সেটা, ওটা একদমই করো না। এবার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে একটা গল্প শুনে আসছি, ওখানে একটা পার্টিকুলার ঘরে আর কি, এবং একটা ফ্ল্যাটে খুন হয়েছিল। বাড়ির 3-4জনকে খুন করে রেখে গেছে। দেওয়ালে নাকি এখনো রক্তের দাগ রয়েছে। কতটা সত্যি কতটা মিথ্যে এতদিন রক্তের দাগ থাকারই কথা না, কিন্তু ঠিক আছে, মানুষের গল্প অনেক কিছু বলে। এবার ওখানে যে কিছু একটা রয়েছে, এটা মোটামুটি আমাদের ওখানকার সবারই ধারণা আর কি, যে কিছু একটা ওখানে রয়েছে, তো এবার আমাদের ইন্টারেস্ট তো কম না। তখন আবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, দুটো একসঙ্গে মিলিয়ে ফিজিক্স পড়া থাকলো। ফিজিক্স পড়া শেষ করে আমরা, তখন আমি এখন ভেজ খাই, তখন আমি নন ভেজ খেতাম। তো আমরা 3জনে 3টে এগরোল কিনে নিয়ে ওই রাত্রেবেলা 10টা সাড়ে 10টার সময় ওই এরিয়ার ভেতরে ঢুকে আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছি। সেটা ছিল বৃষ্টির সময়, ঠিক আছে, হাওয়া দিচ্ছে প্রচন্ড সুন্দর, মানে আলাদাই একটা ব্যাপার আর কি। মানে ওখানে মুড়ি ঠুড়ি নিয়ে বসে বেশ সুন্দর গল্প করা যাবে, কিন্তু কেউ করতে দেবে না। তো এবার আমরা 3টে সাইকেল আমাদের রয়েছে, আমরা 3জনে বসে এগরোল খাচ্ছি আর গল্প করছি। তো এবার গল্প করছি, এইসব বিষয় নিয়েই কথা বলছিলাম, ঠিক আছে। এবার আমি তো কথা খুব ভালো বলি, তো আর হঠাৎ করে বললো যে তুই যে কথাগুলো বলছিস, কথাগুলো খুব ভালো লাগছে, রেকর্ড করবো, ঠিক আছে। এবারও রেকর্ড করা শুরু করলো, নর্মাল একটা সিটের উপরে মোবাইল রেখে, ঠিক আছে, রেকর্ড করা শুরু হলো। ওই কি বলে যাচ্ছি, যা বলছি। এবার এমনিতে বাহাদুরের ইচ্ছা আমার প্রচুর, তো যখন কথা বলা শেষ হলো, তখন আমরা ঠিক করলাম, ঠিক তার পরে যেদিন পড়া থাকবে সেদিন আমরা ওই ঘরটাতে যাবো। আচ্ছা, যে ঘরটা, হ্যাঁ, ওইসব ঘটনা হয়েছে যে ঘরটাতে, আমরা ওইটাই মেইনলি প্ল্যান হচ্ছিল, ওখান থেকে এতগুলো কথা উঠেছে, ঠিক আছে। যা হয় আর কি অল্প বয়সে, তো অত তো মানুষ বোঝে না যে কি হতে পারে এরপরে বা কিছু। আর বললাম যে
যেটা রেকর্ড করেছিস ওটা পাঠা। এবার তখন না হোয়াটসঅ্যাপ এত ছিল না, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ছিল না আর কি, আমার আরোই ছিল না, তার কারণ স্মার্টফোন তখন ইউজ করি কিন্তু ইন্টারনেট তখনও আমার কাছে অ্যাভেলেবেল নেই, মানে ইন্টারনেট রয়েছে বাট বাড়ির ডেস্কটপ কানেকশন ইন্টারনেট রয়েছে, তখন রাউটার আসেনি, মানে আমার কাছে আসেনি, মার্কেটে রয়েছে আমার কাছে আসেনি। এবার সেহেতু আমার পক্ষে হোয়াটসঅ্যাপ করাটা খুবই মুশকিলের ব্যাপার ছিল, তো এই ব্লুটুথেই দেওয়া নেওয়া হলো, ঠিক আছে, ব্লুটুথে নিলাম। এবার রাত্রেবেলা বাড়ি এসে তখন একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে যাই হোক নাম্বার তো পেতে হবে, তো বাড়ি এসে একটু রাত জেগে একটু পড়াশোনা হতো, ঠিক আছে। আর তারপরে বৃষ্টি পড়ছে, আলাদাই একটা আমেজ ছিল, তো রাত 2-4টার সময় পড়াশোনা করে ঘুমোবো। এবার মনে হয়েছে যে যা যা জ্ঞান দিয়েছি ওইখানে বসে বসে সেগুলো একটু নিজের জ্ঞানই নিজে শুনি, কানে দিয়ে শোনা শুরু করলাম। ঠিক 2-3 মিনিট পর থেকে একটা সাউন্ড আসা শুরু হয়েছে। তখনকার যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু ফোনে ফোনে ডলবি অ্যাটমস ছিল না, কোনো হেডফোনও ওরকম ছিল না। এখন তো অনেক কম দামে সেই হেডফোনগুলো পাওয়া যায় যেগুলো ডলবি অ্যাটমস সাপোর্ট করে। ইনফ্যাক্ট যে কোনো ওয়্যার্ড হেডফোনেই এখন 200-300 টাকা দিয়ে কিনলে পরও ডলবি অ্যাটমস সাপোর্ট দিয়ে দেয়, তখন এসব কিচ্ছু ছিল না। কিন্তু কানে দিয়ে যখন শুনছি তখন মনে হচ্ছে একটা আওয়াজ যেটা আমার পুরো পুরো আমাদেরকে সার্কেল করছে, মানে অ্যাজ ইফ আমরা যেখানে বসে রয়েছি সেখানে সার্কেল করছে। প্রথমে খুব ফেন্ট আওয়াজ, তারপর যদি এটা দেখবে তুমি, সেটা হচ্ছে এটা আমি ইচ্ছা করেই করেছিলাম, তুমি যদি কোনো গান শোনা শুরু করো, গানের মধ্যে বেস বাজে, তো তুমি যদি সেই বেসটাতে শুধু যদি কনসেন্ট্রেট করো না, তোমার লিরিকগুলো সমস্ত কিছু তো ওগুলো সব সাইড হয়ে যাবে, তোমার শুধু বেসটাতেই তুমি কনসেন্ট্রেট করতে পারবে, বা ড্রামসের আওয়াজে তুমি কনসেন্ট্রেট করতে পারবে, যে কোনো একটা টিউন যেটা শুধু পিয়ানোতে বাজছে, একটাই কর্ড বাজছে, সেই কর্ডটাতেই তুমি কনসেন্ট্রেট করতে পারবে। এবার আমি ওই জিনিসটাই করা শুরু করি যে এটা কিসের আওয়াজ হচ্ছে, আমি শুধুই আওয়াজটাতে কনসেন্ট্রেট করা শুরু করি। ওই জন্য ওই আশেপাশে আমাদের যে কথাবার্তাগুলো এটা বলছে, এটা ইয়ার্কি মারছে, এটা ওটা সেটা, ওইগুলোকে পুরোপুরি ইগনোর করে ওইটাতে কনসেন্ট্রেট করা শুরু করি। এবার এটা হতে পারে, আমার মনে হয় না আমার মাইন্ড গেম খেলেছে, কারণ সেটা হলে শুধু আমি ফিল করতাম, বাকিরা ফিল করতো না। এরকম হওয়া শুরু হয় যে অ্যাজ ইফ কেউ একটা মন্ত্র পড়ছে, ঠিক আছে, ওই আওয়াজটা অ্যাজ ইফ কেউ একটা মন্ত্র পড়ছে। কিছুক্ষণ বাদে ওটা ভীষণই পরিষ্কার লাউড বোঝা যাচ্ছে যে কেউ একটা মন্ত্রই পড়ছে, এবং সেই মন্ত্রটা আমাদের সংস্কৃত মন্ত্র নয়, বৌদ্ধ তন্ত্রে যে ধরনের পাওয়া যায় আর কি, যে ওম মানি পদ্মাম, এটা যদিও তন্ত্র নয়, ওম মানি পদ্মাম দেখবে অনেক ওই গাড়ির সামনে লাগায়, দরজায় ঝোলায় আর কি, মানে ওই রকম আর কি, ওই রকম যে ওই তিব্বতের টেম্পেলে যেরকম ধরনের পাওয়া যায়, ওটা আমি জানি না, ওটার ব্যাপারে আমার পড়াশোনা প্রায় নেই। তো ওই রকম কোনো একটা মন্ত্র এরকমভাবে পড়া যাচ্ছে। সত্যি কথা বলি, কিছুক্ষণ শোনার পর না এটা আমি কি শুনছি, এরকম তো কিছু হয়নি ভাই। এইটা তো কোনোভাবে আমরা যেখানে রয়েছি সেখানকার আশেপাশে কোনো আওয়াজ আসার কথা নেই, ম্যাক্সিমাম ঝিঝি পোকার আওয়াজ আসতে পারে, এ বাদে আর কিচ্ছু আসবে না। এবার ভীষণই ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে বন্ধ করে দিয়েছি। সকালবেলা 11টা নাগাদ ওদেরকে ফোন করেছি, আর এর জ্বর এসেছে, আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আমি ওদেরকে বললাম যে তোর জ্বর আসছে, যেই এসছে তুই কি উঠে আসতে পারবি, তাহলে এখানে এসে দেখা কর। আমরা 3 জনে দেখা করলাম, তখন ওরা বাড়ি গিয়ে শোনেনি, আমি ওদেরকে শোনালাম। মোটামুটি এটা কনফার্ম যে ভাই এইখানে আর আশা হচ্ছে না, ঠিক আছে বাবা, ওই সমস্ত আমি ভাবলাম গর্বে তো ঢুকবে, ওইসব কিচ্ছু হয়নি, আসল ঘটনা ওরকম হয় না গো, আসল ঘটনা ওরকম হয় না, কিচ্ছু হয়নি। আমরা গায়ে কাটা দিচ্ছিল তাও ইন্টারেস্ট নেই, গর্বে তো ঢুকে কিছু একটা কিচ্ছু হয়নি ওরকম, পুরো প্ল্যান, মানে ওটা হবেই না, ওটা অ্যাবান্ডন প্ল্যান, পোস্টপোন না, অ্যাবান্ডন, ও যেতেই হবে না কোথাও, নিজেদের লাইফ রিস্ক নিয়ে কোনো দরকার নেই, ঠিক আছে। তো সব থেকে ভয় পেয়েছিলাম আরে জ্বর এসেছিল বলে, তবে কিছুদিন পর জ্বরটা হয়ে গেছে। এবার ওই ওদের সঙ্গে সব কটা ব্যাচে আমি পড়তাম না, ঠিক আছে, আমরা ওই একটা ব্যাচেই একসাথে পড়তাম। আমার ছিল রামকৃষ্ণ মিশন, ওদের ছিল আনন্দমঠ, স্কুল আলাদা, যেহেতু ওদের ব্যাচগুলো অনেক বেশি যা হয় আর কি, ওদের বন্ধুরা একটা ব্যাচ, অনেক বেশি ফ্রিকুয়েন্ট ব্যাচ ছিল ওদের, আমার সেটা ছিল না, আমরা শুধু ফিজিক্সটাই একসাথে পড়তাম। তো এবার ওকে জিজ্ঞেস করে যে কি রে আরে কি হয়েছে, তুই মানে কেন আসছে না, কি ব্যাপার, কি ঘটনা, বলছে আরে কি হয়েছে শুনবি, বলে ও অডিওটা ওকে শোনাতে গেছে, শোনা থেকে অডিওটা আরও খুঁজে পাইনি, ঠিক আছে। এবার তারপরে না, সেই দিনই বিকেলবেলা আমাদের ফিজিক্স পড়া ছিল, আর আসেনি সেদিনও, বাট ওর শরীর সুস্থ হয়েছে সেটুকু আমরা জানি। আমাকে জিজ্ঞেস করে যে তোর কাছে অডিওটা আছে শোনা, আমাকে না ডিলিট করে ফেলেছে, কোনোভাবে ডিলিট হয়ে গেছে, বিশ্বাসযোগ্য। আমিও খুঁজি, আমার ফোনে অডিওটা নেই, এটা কি করে সম্ভব? এক্স্যাক্টলি, জানি না কিভাবে সম্ভব। 2 দিন পরে আর যখন জয়েন করে
তখনও ওর ফোনে অডিওটা পাওয়া যায়নি। ওই অডিওটা আমরা আজ অব্দি পাইনি। এটা কিভাবে সম্ভব, কোথায় গেছে, কি হয়েছে, উই ডু নট হ্যাভ এনি আইডিয়া। এবার এটা ভূত না কি আমরা তিনজনেই ভুল করে একসঙ্গে ডিলিট করে ফেলেছি, না ওটা আমরা ভুল শুনেছি নাকি, কোনো আইডিয়া নেই আমার। তুমি যদি এখন আমাকে যাও যেখানে দাঁড়িয়ে রাত্রেবেলায় কনভারসেশন গুলো হয়েছিল, আমি তোমাকে সেই জায়গাটা নিয়ে যেতে পারি। জায়গাটা এখন ইনট্যাক্ট রয়েছে। আমার একটা দাদা গিয়ে ওর বাড়ির বিড়াল মরে গেছিল বলে ওখানে গিয়ে পুঁতে এসেছিল। তো এই ঘটনাটার পর তারপর দেখো এইটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা অবান্তর ইনফরমেশন আমি তোমাকে দিলাম কিন্তু তুমি হাসলে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার যে অবান্তর ইনফরমেশন দেওয়া যায় যদি সেটা কোনো একটা পারপাস সার্ভ করে। না, আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই ঘটনাটার পর তারপর কোনো ইচ্ছে হয়নি ওই ঘরটায় যাওয়ার? এখন তো অনেকটা মানে ধরো ম্যাচিওর হয়েছো, মনের দিক থেকে আরো অনেকটা স্ট্রং হয়েছো। কোনো ইচ্ছা নেই গো। তারপরেরটা ওই ইন্টারেস্টটুকু তো ঠিক আছে, কিছু একটা এক্সপ্লোর করবো, ইয়ে করবো। তারপরেরটা আমি তো এখনো দেবরাজের মতো হয়ে উঠতে পারিনি, চেষ্টায় আছি সত্যি সত্যি মাঝে মাঝে তাদেরকে অ্যাসিস্ট করা শুরু করা দিলে বুঝে অ্যাকচুয়ালি কি দেবরাজদা যদি রাজি থাকে তাহলে আমি করি। এইবারে জানতে চাইবো তোমার যে বইগুলো লেখা হয়েছে, বইগুলো তো না, একটা স্টোরি কন্টিনিউ হয়েছে দুটো পার্টে আর কি, তো সেইখানে স্টোরির ইন্সপিরেশনটা মানে স্টোরি লেখার ইন্সপিরেশনটা কোথেকে আসলো এবং কিভাবে এই গল্পগুলো একটুখানি শেয়ার করো? স্টোরি লেখা ইন্সপিরেশনটা এসছে হচ্ছে সমাজ থেকেই এসছে। আমি এটাই বলবো, আমি সমাজ থেকেই এসছে, ঠিক আছে। প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা এই যে স্পিরিচুয়াল পার্টটা, এক তো সেটা ওই আগে যেটা বললাম আর কি সমাজেরই পার্ট, এটা একটা রয়েছে। আর দ্বিতীয়ত এটা অ্যাজ এ প্রপ ব্যবহার করা হয়েছে। গল্পটা কেউ যদি হরার বলে তো হরার। ইনফ্যাক্ট যখন শুট হচ্ছিল, প্রমোশন যখন শুট হচ্ছিল, মানে প্রকাশক যখন প্রমোশন শুট করছে, আমি তখনও বলেছি যে এটা যদি বা এটা দেখে মনে হচ্ছে হরার, ছবিটা যেটা রয়েছে আর কি কভারের ছবিটা যদি তুমি নোটিস করো, তুমি দেখবে যে একটা বিখ্যাত ছবি রয়েছে, বিখ্যাত পেন্টিং রয়েছে, সেটা হচ্ছে যে টাচ অফ গড, ঠিক আছে। বেসিক্যালি একজন মানুষ, তার আঙুলটা এরকম রয়েছে আর গড তার আঙুলটাকে ছোঁয়ার চেষ্টা করছে। এবার এখানে যে ডাইলেমাটা, ছোঁয়াটা হয়নি, ওই যে ডাইলেমাটা যে আদম কি ছোবে নাকি ছোবে না, আর এটা কিন্তু সবসময় সত্যি, ঈশ্বর কিন্তু আমার দিকে একটা হাত বাড়িয়ে রেখেই দিয়েছে। তো এই যে বিষয়টা, আমি শুধু ওই ছবিটাই ইন্সপিরেশন আমার কভারটা আমারই বানানো, ঠিক আছে। ওই কভারটা ওখানে শুধু ওটাকে আমি টাচ অফ ডেভিল করে দিয়েছি, ঠিক আছে। এবার ঠিক ওই পার্টিকুলার ইমেজটার, পার্টিকুলার পেন্টিংটার যা কিছু ইনফরমেশন অ্যাজ এ পজিটিভ গডের সঙ্গে রয়েছে, বইটা যা কিছু ডিল করছে সমস্ত কিছু তুমি ওই গডকে যদি রিপ্লেস করে একটা ডেভিল করে দাও, এক্স্যাক্টলি যা কিছু ইন্টারপ্রিটেশন আসবে এই বইটাতেও সেই জিনিসগুলোকে ডিল করা হয়েছে। মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে কভারটাও বইটার একটা পার্ট। ওই কভারটাও গল্প বলছে, গল্পকে রিপ্রেজেন্ট করছে না, যেটা কভার হয় না। ইনফ্যাক্ট তুমি যদি কভারটা খুলে দেখো, ব্লার্বের উপরে একটা পার্টিকুলার ট্যারোট কার্ড রয়েছে, দ্য মুন কার্ড রয়েছে, ওটাও চিন্তা করেই দেওয়া। আচ্ছা, মুন কার্ড যা কিছু ডিল করছে, পুরো বইটার এনার্জিটার সঙ্গে মুন কার্ডটা অ্যালাইন্ড। সমস্ত কিছু এই ব্যাপারগুলো মেনটেন করা হয়েছে। মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গায় একটা কিছু বলছে পুরো বইটাতে। মানে বইটা ইটসেলফ একটা গল্প না, বইটা ইটসেলফ একটা নিজের একটা এন্টিটি, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে। আমি করি না কিন্তু, হ্যাঁ, ফ্লেক্সিং নয়, আমি করি না এগুলো, আমি করি না, আমাকে দিয়ে করানো হয়। আই অ্যাম দ্য চুজেন ওয়ান, আর কিছু না, ঠিক আছে। এবার সেটা হচ্ছে যে ইন্সপিরেশন সমাজ থেকেই পেয়েছি, ঠিক আছে। সমাজে যা কিছু কদর্যতা হয় সেইগুলোকেই দেখাবো, কিন্তু এবং মানুষ কতটা খারাপ হতে পারে, মানুষ নিজের স্বার্থের জন্য, লোভের জন্য, মোহর জন্য কতটা নিচ অব্দি যেতে পারে, এই সমস্ত কিছু নিয়ে ডিল করা রয়েছে। শুধু দেবরাজদের প্যারানর্মাল ইনভেস্টিগেটিং টিম অ্যাজ এ ফিচার এসেছে, কারণ একটা পার্টিকুলার ঘটনাকে মেলানোর জন্য আমার একটা পার্টিকুলার জায়গার দরকার ছিল। সেই জায়গাটা আমি যদি এরকম ভাবে যদি আমি দেখাই যে জাস্ট হয়ে যাচ্ছে চলে যাচ্ছে, জিনিসটা ওরকম হবে না, ঠিক আছে। তুমি দেবরাজদের কথা বলছো, আমি একটুখানি চাইবো যে আমার দর্শকদেরকে ওদের একটু পরিচিতি করিয়ে দাও,
এবং তারপর আমরা আবার গল্পের দিকে এগোবো। অবশ্যই দেবরাজ দাদের পরিচয় করার তো মানে দরকার আছে বলে আমার মনে হয় না ওদের টিমে। যারা ধরো প্রথমবারের মতন দেবরাজদার কথা শুনছে, আচ্ছা, অনেক হ্যাঁ। হয়তো দেবরাজদা থাকতে পারে, কারা কি করছে কার জানি কথা না। বলছে না বলছে, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। ইনফ্যাক্ট আমার গল্পের বইটা তো অ্যাকনোলেজমেন্ট ছিল দেবরাজ তালুকদার, তার সঙ্গে দেবরাজদার কোনো সম্পর্ক নেই, কোনোদিন দুজনের দেখাও হয়নি, ঠিক আছে, এটা সত্যি কথাই। তো দেবরাজ দ্বারা হচ্ছে বেসিক্যালি প্যারানর্মাল ইনভেস্টিগেটিং টিম, আমাদের বাংলার একমাত্র প্যারানর্মাল ইনভেস্টিগেটিং টিম হচ্ছে দেবরাজ দাদের ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল। ওদের 5 জন মেম্বার রয়েছে আর কি, এবং আরেকজন রয়েছে, তাকে তো আমি ওই টিমে সিধুজাটা বলে মনে করি, সে টিমে থাকে না, কিন্তু তার যদি কোনো রকম কোনো মানে কিছু যদি ডিসকাশন করার দরকার হয় বা কিছু যদি হয়, তাকে যে মানে সে তখন থাকে আর কি। দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, দাদা ফিজিক্সের প্রফেসর। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি দেবরাজের সঙ্গে পরিচয় করার তো কিছু নেই বেসিক্যালি। এবার প্রশ্নটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেটিং টিম বলতে কি বলা হয়। লোকজন প্রথমে যেটা ভাবে সেটা ভূত ধরে বেড়ায়, বোতলে ভরে রেখে দেয়, এইসব কিছু হয় না, ঠিক আছে। সাজানো আছে বাড়িতে কয়েকখানি বোতল, কার মধ্যে এর ভেতরে এ আছে, এর ভেতরে ও আছে, এরকম কিছু হয় না। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে তুমি ধরো একটা ক্লেম করলে যে আমার বাড়িতে একটা কিছু প্রবলেম হচ্ছে, যেটা হলেও হতে পারে একটা স্পিরিচুয়াল কোনো এন্টিটি বা কিছু, আমি এন্টিটি বলবো, হ্যাঁ, কারণ ঘোস্ট কিনা সেটা প্রথমে কি করে বলবো, ঘোস্ট, ডিমন, ইভিলস, ডেভিল, এরা প্রত্যেকে আলাদা আলাদা জিনিস, ঠিক আছে, তাদের কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক নেই। তাহলে এদের ডেসক্রিপশনগুলোতে আমরা পরে অবশ্যই আসবো, এগুলো নিয়ে আলোচনা করব। তো এটা সম্পূর্ণ আলাদা আলাদা বিংস এরা, আমি সবাইকে একসঙ্গে এন্টিটি বলছি, ঠিক আছে। তো কোনো এক তোমার মনে হয়েছে যে কোনো একটা এন্টিটি তোমার বাড়িতে কিছু একটা করছে, বা কোনো একটা জায়গায় কিছু একটা করছে, কোনো একটা গ্রামে কিছু একটা করছে, বা কোনো একটা গ্রামে কোনো আনএক্সপ্লেইনড ইভেন্ট ঘটছে, যে এই লোকটা মরে যাচ্ছে, ওই লোকটা কিছু একটা হচ্ছে, মানে এমন ধরা যাক আমাদের পাড়াতে এই জিনিসটা হয়েছে আর কি, মানে এটা খুবই আর কি বলতে খারাপও লাগে। একটা পার্টিকুলার জায়গা আছে, ওই জায়গাটাতে 3টে বাড়িতে 3টে অল্প বয়সী ছেলে মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার এটা আমাদের পাড়া থেকেও বলা হয়েছিল যে কিছু একটা ব্যাপার আছে, পুজো দেওয়ার কথা বা কিছু, এবং মানে ভীষণই খারাপ লাগে, মানে প্রত্যেকের বয়সী না ওই 18 থেকে 25 মধ্যে, মানে একদম পুরো নতুনই, মানে এবং তার মধ্যে 3 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে, 3 জনেরই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। অলমোস্ট কাছাকাছি সময় না, অলমোস্ট কাছাকাছি সময় না, খুবই দূরে দূরে সময়, মানে একটা হচ্ছে আমি তখন কিছু বুঝতেই পারি, মানে আমি তখন একটাই ছোট আর কি, আমার মা এরকম, এটা বলছি না, বলতে খারাপ লাগে, বাট ঠিক আছে, কথার প্রসঙ্গে আসছে তো থামাচ্ছি না নিজেকে। মা বারান্দায় বসে রয়েছে, মা দেখলো যে চেনা জানাই ছেলে নতুন নতুন গাড়ি কিনেছে, একদম সেই দিনই বাইক কিনেছে, ঠিক আছে, বাইক নিয়ে চলে গেল বিরিয়ানি আনতে সবাইকে খাওয়াবে, আর বিরিয়ানি আনাটা হয়, ঠিক আছে। আরেকটা ছেলে, তার সঙ্গে আমি ছোটবেলায় মেলামেশা করেছি, সে আমার বন্ধু, স্থানীয়ই বন্ধুই, ঠিক আছে, শুধু একটা সময় গিয়ে ওর দিক আলাদা হয়ে গেছিল, আমার দিক আলাদা হয়ে গেছিল বলে যোগাযোগ ছিল। ওই কাকুটা খুব ভালো, মানে ওর বাবা খুব ভালো কাকুটা। তো একদিন সকালবেলা, রাত্রেবেলা আমি শুয়ে রয়েছি, এবার আমার না ওই পাড়ায় আমার খুব খুব কাছের একটা বন্ধু আছে, ঠিক আছে, ও ভীষণই কাছে, আমি একসঙ্গে বড় হয়েছি আমরা। ও আমাকে রাত 12:30 একটা সময় ফোন করেছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি ওর 2খানা মিসড কল। রাত্রেবেলা ফোন করেছে, কোনো ইয়েতে ফোন করেছে, আমি তো গুরুত্ব দিইনি, পরে কল ব্যাক করে নেবো। আমি উপরে গেছি, তো আমি নিচের ঘরে থাকতাম আর কি, এখন উপরে ঘরেই থাকি, তো নিচের ঘরে আমি উপরে গেছি। মা বলছে যে একটা খুব বাজে খবর আছে। আমি কি বলছে, অমুক মারা গেছে। আমার কি বলছো তুমি? ও জাস্ট মানে আমাদের বাড়ি খুব বেশি দূরে না, মানে ঠিক আমার বাড়ি থেকে 2 মিনিট লাগে হেঁটে যেতে, গাড়ি নিয়ে গেলে 15 সেকেন্ড। ওখান থেকে পেট্রোল ভরতে যাবে আর কি, পরের দিনও পুরুলিয়া বেরোনোর কথা ছিল বন্ধুদের সঙ্গে, তাই বাইকে তেল ভরাবে, ফুল ট্যাঙ্কি করাবে, রাত্রেবেলা 10:30টার সময় বেরিয়েছিল। পেট্রোল পাম্পও খুব বেশি দূরে নয়, ওই 5 মিনিটের রাস্তা, ঠিক আছে। 5 মিনিটের রাস্তাটাও পরের দিন ফিরতেও 24 ঘন্টা লেগেছে, তার কারণ ও নিজে গাড়ি চালিয়ে আসতে পারে, ওকে লরিতে করে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনাটার ঠিক 30-35 দিনের মাথায় আরেকটা ছেলে, ওখানকারই বাড়ির ছেলে, সে ব্যাঙ্গালোর না পুনে কোথাও একটা থাকে, আমার মনে নেই কোথায় থাকে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। মানে এই জিনিসগুলো, এবার যাই হোক, মোট কথা হচ্ছে এগুলো আনএক্সপ্লেন্ড, এগুলো সম্পূর্ণ কোইন্সিডেন্স হতে পারে, ঠিক আছে। এবার একটা সময় কি কতই বা কোইন্সিডেন্স হয়, এটা সবারই মনে একটা প্রশ্ন আসে। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, তোমার মনে হয়েছে যে এখানে কিছু একটা এরকম কিছু ইন্টারভেনশন থাকতে পারে, যেটা আমি এই লজিক দিয়ে বুঝতে পারছি না। তো তখন তুমি কাকে ডাকবে? তোমার কাছে অনেকগুলো অপশনস রয়েছে, সব থেকে সাইন্টিফিক অপশন হচ্ছে দেবরাজদের ডাকা, ঠিক আছে। দেবরাজদের প্রমোশন করছি না আমি, একটুও প্রমোশন করছি, এটা সত্যি কথা বলছি আমি। তার কারণ হচ্ছে ওরা সমস্ত কিছু মানে স্পিরিচুয়াল বিং কিনা, সেটা তুমি যদি ধরো আছে কোনো একটা
কাউকে ছোট করছি না আমি, কিন্তু অনেকে এরকম হয়, বেশিরভাগই তো এখন ভণ্ড, ঠিক আছে? তুমি একটা ওরকম কাউকে ডেকে নিয়ে গেলে সে বলবে এ এসছে, সে এসছে, হ্যান এসছে, ত্যান এসছে, তোমাকে ভয় দেখিয়ে তোমার কাছ থেকে 15,000 টাকা নিয়ে সে কি করবে তুমি বুঝতেও পারবে না, সে কোনো ইয়ে করে দিয়ে চলে যাবে। আবার এইগুলো শোনার পরে কেউ আবার আমার উপর কিছু না করে দেয়। না না, আমি আপনাদেরকে বিশ্বাস করি, আপনাদের কথা হচ্ছে না। ওরকম অনেক কিছু হতে পারে আর কি। তো সেসব কিছু করার থেকে সব থেকে সায়েন্টিফিক ওয়ে হচ্ছে ওদেরকে ডাকো, ওদের কাছে একদম সায়েন্স যে সমস্ত গ্যাজেট গুলোকে সাপোর্ট করে সেই সমস্ত গ্যাজেট ওদের কাছে রয়েছে, এবং সেগুলো ডেসক্রিপশন কোনটা কি কাজ করে না করে সেগুলো সব বইটার মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে আর কি, ঠিক আছে? মানে ফুল প্যারানর্মাল ইনভেস্টিগেশন কিরকম ভাবে কন্ডাক্ট করা হয় পুরোটুকু রয়েছে। প্রথমেই যেটা করে ওরা সেটা হচ্ছে ডিবাঙ্ক করে, যে আদৌ কি একটার পেছনে কি আদৌ কিছু স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে, ওটা সব থেকে শেষের ব্যাপার ওটা। তার আগে হচ্ছে যে কোনটাকে সাইন্টিফিক্যালি এবং লজিক্যালি এক্সপ্লেন করা পসিবল হচ্ছে, প্রথমে সেই জিনিসটাই দেখা হয়। যদি না পাওয়া যায় তখন গিয়ে স্পিরিচুয়াল দিকটাতে যাওয়া হয়, এন্টিটি কেউ আদৌ আছে কিনা সেটা দেখা হয়। অনেক সময় এরকমও ওদের মনে হয়েছে অনেক কিছু করতে গিয়ে যে আমরা আমাদের বেকার সময় নষ্ট করছি, কিন্তু তার পরে ওখান থেকেই হয়তো একটা কিছু পাওয়া গেছে যেরকমটা আগে কখনো পাওয়া যায়নি। ওরা শুধু যে এটা করছে তাও নয়, ওরা অ্যাকচুয়ালি তো এরকম অনেক অনেক ব্যাপার হয়, সেটা হচ্ছে প্যারাসাইকোলজি, ঠিক আছে? ওরা প্যারাসাইকোলজি নিয়ে রিসার্চ করছে, আদৌ এরকম কিছু এক্সিস্ট করে কিনা, বা কিছু করলে কিভাবে করে, কি ফর্মে করে, কেমন ভাবে করে, এই সমস্ত কিছু নিয়ে আর কি ওদের কাজটা। তো মেনলি যে কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশনেরই হচ্ছে এইটাই করা হয়, সেটা হচ্ছে যে কোনো একটা ক্লেমকে দেখা হয় যে সেটা সায়েন্টিফিক্যালি সেটাকে ডেরাইভ করা যাচ্ছে কিনা, আর যদি না গিয়ে থাকে তাহলে সেটা স্পিরিচুয়াল লজিকটা কি আছে। আচ্ছা, এইবার দেবরাজদের তরফ থেকে এই পর্যন্ত করা হয়, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে কিছু জায়গাতে দেবরাজদের ইনভেস্টিগেশন এবং যে কতভাবে কন্ডাক্ট করা হয় গল্পটাতে সেরকম ভাবেই লেখা রয়েছে, কিন্তু তারপরে কিছুটা জায়গাতে অনেকটাই আমি অর্থাৎ লিবার্টি নিয়েছি। এইটা হচ্ছে দেবরাজদের কন্ডাক্ট, ঠিক আছে? তুমি যদি ধরো ডিসকভারিতে একটা পুরো সিরিজ আছে, যেটা হচ্ছে আমার ওদের নামটা মনে নেই, কিন্তু ওরাও প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমই, ইনভেস্টিগেটিং টিমই ওরাও কন্ডাক্ট করে। ওদের ভিডিও আমি প্রচুর দেখেছি, সবার কাছেই অ্যাভেলেবেল, ঠিক আছে? আমি আলাদা করে কিচ্ছু করিনি, যে কোনো ডিসকভারি প্লাসে ওগুলো পেয়ে যাবে। ওইগুলো যদি দেখা হয় তো সেখানে দেখা যায় ওরা লাস্টে আরেকটা জিনিসও করে, সেটা হচ্ছে যে দেখো মেইনলি হচ্ছে এটা তাহলে আমাকে ঢুকতে হবে, সেটা হচ্ছে যে প্রবলেমটা কোথায় হয়, মানে ঘোস্ট কেন আসছে। ঘোস্ট বেসিক্যালি কি? ঘোস্ট হচ্ছে যে একটা এনার্জি যেটা এই ডাইমেনশনে ট্র্যাপড হয়ে গেছে, ঠিক আছে? এবার সে কেন ট্র্যাপড হয়েছে তার অনেকগুলো রিজনস থাকতে পারে। ও আমার বইটার মধ্যে পুরো একদম 5টা সেট বানানো রয়েছে আর কি, যে এই কটা সেটের মধ্যেই যে কোনো ঘোস্টকে ফেলা যাবে। আচ্ছা, ঠিক আছে? যে কেউ ধরা যাক এটা রিভেঞ্জ নিতে চায়, কেউ ধরা যাক কেউ তার কোনো একটা অপূর্ণ ইচ্ছা থেকে গেছে। এবার বিষয়টা হচ্ছে প্রবলেমটা কেন হয়, তার কারণ তার মধ্যে সেই অপূর্ণ ইচ্ছাটা রয়েছে, কিন্তু তার সেটা ফুলফিল করার মতো মিনস নেই, কারণ তার কাছে সেই বডিটা নেই। তারাও কিন্তু সাহায্য চায়, তারা কমিউনিকেশন করারই চেষ্টা করছে। স্বাভাবিক না? কে থাকতে চায় তুমি বলো না? মানে তুমি সেঞ্চুরির পর সেঞ্চুরি তোমার খিদে পেয়ে রয়েছে, কিন্তু তুমি খেতে পারছো না, কারণ কি তোমার কাছে খাবার কোনো তুমি ইউ আর লিমিটেড। এবং আরেকটা জিনিস এটা আমি শুনেছি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল বিংরাও কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করে, ঠিক আছে? মানে শুধু যে এই কামাখ্যায় গিয়ে কোনো একজন তান্ত্রিক কিছু একটা করছে তা না, ওখানে কিন্তু তারাও যায়, ঠিক আছে? তারাও স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, তারাও লিবারেশনই চায়। আমরা প্রত্যেকেই লিবারেশনের দিকেই এগোচ্ছি। আমরা আজকে একজন যে নাস্তিক, সেটাও তার কার্মা বলে সে নাস্তিক, সে একদিন আস্তিক হবে, এবং সে কোনো একটা জন্মে গিয়ে আর কি, একদিন মানে আমি বলছি না যে পরশুদিন ঘুম থেকে আস্তিক হয়ে যাবে, না, কোনো একটা জন্মে গিয়ে হবে, কারণ আমরা প্রত্যেকে স্পিরিচুয়াল বিং, আমরা সেই দিকেই আমরা এগোচ্ছি, ঠিক আছে? এগুলো কন্ট্রোভার্সিয়াল কথা, যাই হোক, সবাই আমার সঙ্গে একমত হবে না, ঠিক আছে? আমি ওটা কোনো ব্যাপার না আমার জন্য, একমত হবেন না কি করা যাবে। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাদের যে উইশগুলো আনফুলফিলড হয়ে রয়েছে, বা কোনো একটা কারণে সে রিভেঞ্জ নিতে চাইছে বা কিছু, তাদেরকে তো ওই লিবারেশনের পথটা দেখাতে হবে, রাইট? প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম যারা হয় তারা এই কাজটাও করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে লিবারেট করার কাজটাও করে। তারা ডাইরেক্ট কমিউনিকেশন করে যে না, এইখানে তোমার কাজ শেষ, তুমি যেটা চাইছো সেটা হওয়া পসিবল নয়, বা কিছু একটা, তুমি তোমার রাস্তা দেখে নাও,
তুমি আর এইখানে কোনো রকম ভাবে ইন্টারভেন করো না, এটা আমাদের প্রবলেম হচ্ছে। তোমাকে অনেক সময় অনেক হোস্ট এরকমও হতে পারে তারা বুঝতেই পারছে না যে দে আর ডেড, যে তুমি মারা গেছো। বোঝানোর মিডিয়ামটা আমরা কি ব্যবহার করি তখন? ওটা অনেক রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে যে ওই অনেক সময় সরাসরি ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কথা মানে আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে তাদের ফ্রিকোয়েন্সি আলাদা, ঠিক আছে? ওই ফ্রিকোয়েন্সি ডিকোডার থাকে, ঠিক আছে? আমি যে কথাটা বলবো ওটা ডিকোড হয়ে ওই ফ্রিকোয়েন্সিতে চলে যাবে এবং সে তার মতন করে। এক্স্যাক্টলি। এবং ওই কনভারসেশন গুলো কিন্তু খুব বড় হয় না, মানে এরকম তার পক্ষে একটা ফুল সেন্টেন্স বলা পসিবল নয় যে আমি এইখানে, এই যে সিনেমায় দেখবে প্রচুর দেখায় আমি এইখানে খুব কষ্টে আছি, আমাকে এই সব হয় না, ঠিক আছে? মানে রিয়েলিটির থেকে এইগুলো প্রচুর দূরে, মানে মাইল দূরে। তোমার বইও কি এমন কিছু হয়েছে? একদমই হয়নি, কারণ আমি বলছি না, আমি মানে ওই যে তুমি যেটা বললে যে ওইগুলো লিখবো, লজিক্যাল লিখবো, আমি মানে ওই রাস্তা না হেঁটে আমি ওখানে নিয়ে কিছু আমি লিখবো না, ঠিক আছে? একদমই হয়নি। ওখানেও যা কিছু হয়েছে সেগুলো ভীষণ ন্যাচারাল, যেগুলো হওয়া সম্ভব ওরকম হয় না, যে এরকম ভাবে ওটা হওয়া সম্ভব না। সেটার রিজনও রয়েছে একটা, সেটা হচ্ছে যে মানুষটার বডি নেই, মানে যে মানুষ তো বলা যায় না, যে এন্টিটি বা যা বিং এর বডি নেই, তাকে ওই একটা কথা বলার জন্য যে পরিমাণ এনার্জি নিতে হচ্ছে, সেই এনার্জি সে কোত্থেকে পাবে? সেই এনার্জিগুলো সে কোত্থেকে পায়? ইউজুয়ালি সেটা হচ্ছে এই যে লাইটটা জ্বলছে, এই লাইটগুলো থেকে এনার্জি সে নিতে পারে। আমাদের ইমোশনস থেকে এনার্জি সে নিতে পারে। তুমি কোন একটা জায়গায় গিয়ে প্রচন্ড নেগেটিভ থটস আছে তোমার, তার কারণ হচ্ছে তোমার পজিটিভ এনার্জিগুলোকে সে ফিড করছে। ফোনের ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, এরকম ধরনের প্রচুর হয়। এবারে সে এত কিছু করে সে হয়তো ওই দুটো কথা বলতে পেরেছে। আরেকটা গ্যাজেট আছে, ওই গ্যাজেটটার মধ্যে তুমি ধরুন একটা ডিকশনারির মতো, ডিজিটাল ডিকশনারির মতো, যেটার মধ্যে প্রচুর ওয়ার্ডস রয়েছে, সেটা দিয়ে যদি কমিউনিকেশন করা হয় তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকুলার এন্টিটিটা কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে সেটা দিয়ে কমিউনিকেট করতে পারে। মানে যেমন ধরা যাক যে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি এখানে আছো, তাহলে সে ইয়েস বা নো, বা নো তো হবে না অবভিয়াসলি, নো কি করে সিলেক্ট করবে? সে যদি থাকে তাহলে ইয়েসই বলবে না, তো ইয়েস। এবার তারপরে তুমি এখানে কি রিভেঞ্জ নিতে এসেছো বা কিছু, বা তুমি এখানে কেন এসেছো, এবার সে তখন সিলেক্ট করলো রিভেঞ্জ। এইরকম ভাবে আর কি কমিউনিকেশনটা চলে। ইটস নট লাইক তুমি আমি যেভাবে কথা বলছি। আচ্ছা, এই যে মানে তুমি যে ডিজিটাল ডিকশনারির কথা বলে, মানে এটা কি প্লেস করানো থাকে এবং সেখান থেকে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড জ্বলতে থাকে বা কিছু? এক্স্যাক্টলি, হ্যাঁ, ধরো ক্যালকুলেটরের মতো একটা ডিভাইস, ঠিক আছে? তার মধ্যে ওই জিনিসগুলো হয়। তো এবার এইরকম ভাবে তাদের মধ্যে কমিউনিকেট করা হয় এবং উল্টো দিক থেকেও কমিউনিকেট করে জিনিসটাকে বোঝানো হয় যে না, ইউ আর ডেড অর সামথিং লাইক দ্যাট, তোমাকে এবার এখান থেকে চলে যেতে হবে, তোমার রাস্তা তুমি খুঁজে নাও বা কিছু। মানে বেসিক্যালি প্যারানরমাল ইনভেস্টিগেশন টিম যারা হয় তারা, আমরা তো মানুষ হয়ে মানুষকে স্পিরিচুয়াল রাস্তা দেখাতে আমরা পারছি না, তারা ভূতেদেরকে দেখিয়ে দেয়। এটা অনেক বড় একটা কাজ, আমরা মানে বলছি ওরকম, কিন্তু যারা করছে তারা জানে যে তাদের ঘাড়ে কতটা দায়িত্ব রয়েছে। কারণ সে ওই লোকটা যদি আরো বেশি রেগে যায়, পরের দিন তো ওদেরকেই ধরা হবে যে ভাই তোরা কি করে গেছিস, একটু ইয়ে করে। তো এই হচ্ছে মেইনলি প্যারানরমাল ইনভেস্টিগেশনের ব্যাপার, ঠিক আছে? এবার আমার গল্পের মধ্যে প্যারানরমাল ইনভেস্টিগেশনের পার্টটা এবং গোটা যে ঘটনাগুলো সেগুলো অ্যাজ এ প্রপ বা অ্যাজ এ স্টোরিগুলোকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে, আরেকটা বড় স্টোরি বলার জন্য। আচ্ছা, যে স্টোরিটা কেউ বলতে পারে স্পিরিচুয়াল, কেউ বলতে পারে সামাজিক, কেউ বলতে পারে লাভ স্টোরি, কেউ বলতে পারে ডার্ক সাইকোলজি, যা কিছু বলতে পারে, যে যেরকম ভাবে পড়বে, যেই ভাবনা নিয়ে পড়বে সেরকম ভাবে দেখবে। একদম ওপেন টু ইন্টারপ্রেট। কারণ গল্প আমি লিখিনি, আমি শুধু বসে টাইপ করেছি। গল্প যে লেখায় সে লিখিয়েছে। মানে এটা আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে একটা সময় ছিল যখন কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে এতটা পপ মিডিয়াতে কিন্তু চর্চা হতো না, ঠিক আছে? এটা খুব রিসেন্ট শুরু হয়েছে। পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে, এর পেছনে নিশ্চয়ই কিছু একটা সামথিং ইজ কুকিং আপ, যেটা আমরা একটা কথা আছে। তুমি দেখবে যে এই হরর স্টোরি গুলোই কিন্তু মানুষ বেশি শুনছে। এক্স্যাক্টলি, একদম। সেখানে কি ওরা কি কিছু গল্প বলতে চাইছে, ওরা কি কিছু চাইছে? এক্স্যাক্টলি, প্রচন্ড পরিমাণে সংখ্যায় বেড়ে গেছে, এবার আমাদের রাস্তাটা দেখাও, তোমরা কিছু একটা করো। অন্যটাও হতে পারে, সেটা হচ্ছে যে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে সেটান যাকে বলা হয় আর কি, ঠিক আছে? মানে সেটান একটা নাম, বেসিক্যালি হচ্ছে যে কোনো রকম ডার্কনেসের যদি আমি ফাদারকে ধরি তাহলে সেটা হচ্ছে সেটান। সেটা কেউ সেটান বলতে পারে, কেউ শয়তান বলতে পারে, কেউ যেমন অনেক বড় বড় সিরিজে শয়তানি বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে সে তার সব থেকে বড় উইনটা হচ্ছে কোথায়,
আমাদেরকে ভুলিয়ে দেওয়া যে সে এক্সিস্ট করে। যারা ইগনোরেন্ট তাদের কাছে অ্যাকচুয়ালি সেই পার্টিকুলার পাওয়ারটা জিতে গেছে। তো হয়তো এগুলো পজিটিভ, আমরা জানতে পারছি যে দে এক্সিস্ট। আচ্ছা, এই পজিশন ব্যাপারটা আসলে কি? পজিশনের ব্যাপারে এটার আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে আমাকে একজন বলেছিল, সে ডেমোনোলজিস্ট, ঠিক আছে, তার নাম হচ্ছে প্রান্তিক সেই এটাও আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সে কেমিস্ট্রি পিএইচডি। সবাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড। এক্স্যাক্টলি। এনার কথা আমি প্রথম জানতে পেরেছিলাম আমার ল কলেজের একটা বন্ধু, ঠিক আছে, খুব ভালো বন্ধু আমার। ও আমাকে, যেহেতু এসব দিকে ইন্টারেস্ট রয়েছে আর কি, ও বলেছিল যে তোকে প্রান্তিকদার সঙ্গে দেখা করাবো। প্রান্তিকের কাছে কেমিস্ট্রি করতাম, দেখাটা করানো হয়নি, কিন্তু ফোনের প্রান্তিকদার সঙ্গে অনেক কথা হয়েছে। তো দাদা আমাকে বলেছিল যে আমরা যেটা জানি সেটা সবই মানে সবকিছুই না, ওই জানা অজানার মধ্যে একটা ট্রান্সপারেন্ট কার্টেন রয়েছে, সেটা আমরা কখনো পার করছি, কখনো পার করতে পারছি না, কিছু একটা চলছে আর কি, এটা আমরা নিজেরাও জানি না। যেমন আমাকে এটা পরে বলেছিল, সেটা হচ্ছে যে কোনো পজেশন কখনো ঘোস্ট স্পিরিট মানে ঘোস্ট করতে পারে না, ঠিক আছে। পজেশন সবসময় কোনো ডিমন করে, আর কোনো ডিমন যদি পজেস করে সেখান থেকে রিভার্স হওয়ার কোনো জায়গা নেই। যে কোনো পজেশন বা পজেশন। আমি তাহলে পজিশনটা যাওয়ার আগে এই ডেফিনেশন গুলো একটুখানি আলাদা করে জানতে চাইবো। অবশ্যই। ঘোস্ট, ডেনাম, তুমি যে বললে, এই বিষয়গুলোকে একটু করে আলাদা করে বলো। ডিমন হচ্ছে গিয়ে যেরকম ধরো বাঘ আলাদা একটা প্রাণী, একটা কিংডমের মধ্যে রয়েছে, সেও একটা আলাদা একটা এন্টিটি, যে ফ্রম ইটারনিটি হয়তো রয়েছে সমস্ত ডিমন্স, ঠিক আছে। তো তাদের সঙ্গে ভূতের কোনো সম্পর্ক নেই। ওকে। ডিমন্স এবার হতে পারে এই যে যেমন ধরো আমাদের হিন্দু ধর্মে বলা হয় গান্ধর্বদের কথা বলা হয় বা এঞ্জেলসদের কথা বলা হয়, তাদেরকে নেগেটিভ করে দাও। ওকে, তারাও ইটারনিটি ফ্রম ইটারনিটি রয়েছে, ডিমন্সরাও ফ্রম ইটারনিটি রয়েছে। ব্যাপারটা হচ্ছে কি রয়েছে বলতে কি, আমি এরকমভাবে ক্লেম করাটা বোধহয় পসিবল নয়। যেটা বলা হয়, যেটা জানা হয় সেইটুকুই বলা পসিবল, ঠিক আছে। তো সেই হিসাবেই বলছে কি যে তারা রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ডেভিল হচ্ছে গিয়ে এই ডিমনকে যদি আমরা ডিমন ঘোষ যদি আমরা হায়ারার্কিতে ধরি আর কি, ডেভিল হচ্ছে তার উপরে। বাবা, ডেভিলরা ইউজুয়ালি যেটা বলা হয় আর কি, ডেভিলরা ইউজুয়ালি দে ডু নট ইন্টারঅ্যাক্ট, অতটা তারা ইন্টারঅ্যাক্ট করে না। যদি না তুমি প্রচন্ড রকম ভাবে কিছু যদি তাদেরকে ইয়ে করে দাও বা কিছু যদি করে দাও, তাহলে একমাত্র সে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এবং সেই ইন্টারঅ্যাকশন হ্যাভক লেভেলের হয়, লাইফ পুরো রেকেজ করে রেখে দেবে আর কি, এরকম একটা কিছু হতে পারে। আর ডিমন্স খুব ছোট ছোট আর কি, ছোট ছোট ইন্টারঅ্যাকশন, তোমার ব্রেকে তোমার থাপ্পড় মেরে দিবে, এই মানে এটা খুবই আর কি, মানে আমি অ্যাজ এ ঘটনা বললাম আর কি, ঠিক আছে। মানে ওর থাপ্পড়টা তোমার জীবনে শেষ, কিন্তু ওইটুকুই আর কি। আর পজেশন বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা স্পিরিচুয়াল এন্টিটি যখন কোনো একটা পার্টিকুলার জিনিস বা মানুষের সঙ্গে নিজেকে টাই আপ করে ফেলে, কেউ কারোর আত্মা সরিয়ে আত্মার মধ্যে বসে যাচ্ছে, দিস ইজ নট পসিবল। ওকে, ঠিক আছে, এইরকম হয় না। আত্মা সরিয়ে দুটো এসে মার্জ হয়ে গেল, নট মার্জিং। ধরা যাক তুমি যাচ্ছ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার হুডিটা ধরে কেউ ঝুলে রয়েছে, ব্যাপারটা এরকম হয়, ঠিক আছে। ভয় দেখাও কেন? অন্য একটা এক্সাম্পল দিতে পারছে, যেটা বলা সেটা বলবো, যেটা মনে হয়েছে সেটাই বলবো আর কি। বিষয়টা সেরকমই, ঠিক আছে। বলা হয় হচ্ছে যে আলাদা আলাদা ইসের লজিক রয়েছে আর কি, আলাদা আলাদা স্কুলস অফ থট রয়েছে, স্কুলস অফ থিওরি রয়েছে। যেখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে তোমার কোনো একটা পার্টিকুলার বডি পার্ট বা কিছু একটার সঙ্গে সে নিজেকে টাই আপ করে নেয়, ঠিক আছে। এবার দিয়ে সে তার নিজের যে দাবিগুলো, যে কথাগুলো বলার, যা কিছু করার, সেটা করার জন্য সে তোমার বডি থেকে এনার্জি ড্রেন করে তোমাকে ইউজ করছে। এবং যদি আত্মাকে সরিয়ে বসতে পারতো তাহলে কি হতো আমার জানা নেই, কিন্তু অবভিয়াসলি সেই মানুষটাকে তার ফেরত তো আনা যেত না, কিন্তু ফেরত তো আনা পসিবল হয়, কারণ তার নিজের কনসিয়াসনেসটা কোথাও একটা জায়গায় জেগে রয়েছে। ওকে, এটা হচ্ছে পজেশন। ইনফ্যাক্ট পজেশন শুধুমাত্র যে মানুষের হয় তা নয় আর কি, মানে শুধুমাত্র কোনো এই যে তুমি আমি বসে রয়েছে আমাদের এর মনে কোনো কথা নেই। জামা কাপড়ের সঙ্গে পজেশন হতে পারে, বোতলের পজেশন হতে পারে। এই বোতলটার প্রতি মনে হয় আমি অবসেসড হয়ে গেছি, বোতলটার অনেকগুলো এক্সাম্পল। এই বোতল কিভাবে মানে পজেসড হবে? এই বোতলটার সঙ্গে তার সে হয়তো কোনো রকম ভাবে নিজেকে টাই আপ করে ফেলেছে। পুতুলের হয় না, শুনেছো তো তুমি পুতুলের এই যে না বাবা তার নাম নেওয়া যাবে না, একজন আছে না সে সত্যি সত্যি আছে, মানে সম্ভবত ব্রিটিশ প্যারানর্মাল মিউজিয়াম বলে একটা ইয়ে রয়েছে আর কি, ওখানে একটা পার্টিকুলার ডল রয়েছে। তুমি যদি সেই ডলটাকে যাওয়ার সময় তুমি যদি হ্যালো না বলো, যাওয়ার সময় যদি প্রপার গুড বাই যদি তুমি না বলো, দেন তোমার সঙ্গে মানে তোমার জীবন খারাপ হওয়া শুরু হবে। এবং
সেইখানে এখন আর অনেক কম হয়, কারণ মানুষ হাই অনেক ডল, তুমি আমার চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাও। যদি তুমি পডকাস্টটা দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা খুব সুন্দর ছিল। এটা খুব সুন্দর ছিল এটা, মানে সত্যি সত্যি। এবং তাকে যদি প্রপার সম্মান না দেওয়া হয় তাহলে এই জিনিসগুলো হয়। এবং এখনো কিছু মানুষ রয়েছে যারা এক তো ইগনোরেন্ট, আর হতে পারে দেখি না কি হয়, ঠিক আছে, এরকম করে করে এখনো ওখানে প্রায় বছর গেলে এখনো 100-150 চিঠি আছে সেই ডলটার নামে তাকে সরি বলে। আচ্ছা, তো এতটা তো ইয়ে হতে পারে, ঠিক ঠিক। ঠিক আছে। আরেকটা তো এরকম- একে বছর বছর ধরে আটকে না রেখে একে মুক্তি দেওয়ার জন্য কিছু চেষ্টা চরিত্র করা যায়নি? কে করবে? কত সাহস কার আছে? আর দ্বিতীয়ত তো বড় বড় টিম রয়েছে ওইখানে, সবাই মিলে তো শক্তিটাকে বাড়াতে পারে। তারপরে চেষ্টা করতে এটা পারে। দেবরাজ দা শুনেছো তুমি? এবার তুমি সবার সঙ্গে যোগাযোগ করে এইটার ব্যবস্থা করো। কোন দলের কথা বলেছি তুমি জানো, আমি আর কিছু বলবো? আমাকে বলো যে সোল ট্র্যাপ কিভাবে হচ্ছে? সোল ট্র্যাপের কথাটা আসছে, তার কারণ হচ্ছে যে কারণে বললাম ঘোস্ট এক্সিস্ট করে। তো ঘোস্ট এক্সিস্ট করছে কেন? বিকজ দেয়ার সোলস আর ট্র্যাপড। হুম তো এই সোল ট্র্যাপের পেছনে অনেকগুলো রিজনস থাকতে পারে। এক হতে পারে যে সে কোনো একটা মানুষকে ভুলতে পারছে না, সেটা তার ফ্যামিলি কেউ হতে পারে, সেটা তার কোনো বন্ধু হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে। এবার সে হয়তো কোনো রিভেঞ্জ নিতে চায়, তার হয়তো কোনো আনফুলফিল্ড ডিজায়ার রয়ে গেছে। বেসিক্যালি একটা সিম্পল কথা, সেটা হচ্ছে যে তুমি যদি স্পিরিচুয়াল লাইফে তুমি যদি না থাকো, যে তুমি এই সমস্ত মোহমায়া থেকে উঠতে পেরেছো, তাহলে তোমার সোল ট্র্যাপ হতে পারে। এইটাই হচ্ছে সোল ট্র্যাপের মেন ইয়ে আর কি। এই সমস্ত কিছু ইন্টার রিলেটেড, ঠিক আছে। বেসিক্যালি ভূতের কনসেপ্ট বা ঘোস্টের কনসেপ্ট সমস্ত কিছু ওই একটা দিকেই যাচ্ছে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। মানে সেও মুক্তির পথেই দৌড়চ্ছে। এক্স্যাক্টলি। তুমি যত আধ্যাত্মিক হতে পারবে, তুমি যত ওই পার্টিকুলার ওয়ে অফ লাইফটাকে ফলো করতে পারবে, তত তোমার এই প্লেন থেকে যে ইচ্ছাগুলো রয়েছে আর কি, যে তুমি ডিজায়ার গুলো করছো, আজকে তোমার একটা কিছু ভালো খেতে ইচ্ছা করছে, আর অনেক রকমের ডিজায়ার হয় আর কি, বুঝতে পারছো তুমি? তো সেই ধরনের ডিজায়ার গুলো থেকে তুমি যতটা নিজেকে ওঠাতে পারবে উপরে, তত বেশি তোমার ইয়ে হবে, মানে তত তুমি তোমার সোলটা তত ট্র্যাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। কিন্তু তারপরেও হয়, ঠিক আছে, যে আমি ধরা যাক আমি ব্যক্তিগতভাবে আর কি কোনো মানুষের উপর খুব একটা রাগ করি না। রাগ করে কি হবে? রাগ বেসিক্যালি মানে রাগ করে মানুষ নিজের তোমার ক্ষতি কথা করে। শুনে যদি একটা ভীষণ মজার কথা মনে হ্যাঁ, হচ্ছে, মানে অবশ্যই। আমার মনে হচ্ছে যে তোমার যে থাম্বনেলসটা রেডি হবে ওটার নাম যদি এমন দেওয়া যায় যে আধ্যাত্মিক ভূত। মানে এটা আমার জীবনের প্রথম পডকাস্ট যেখানে আমরা হরর স্টোরি নিয়ে কথা বলতে শুরু করেছি, কিন্তু পুরোপুরি আধ্যাত্মিকতার দিকে ছুটে চলেছি। হতেই পারে, ভূতরা তো সেটাই করছে, আধ্যাত্মিক লাইফের দিকেই তো তারা, আরে ওর জন্যই তো প্রবলেম গুলো হচ্ছে না। ঠিক ঠিক ঠিক। আরে সবকিছুই তুমি দেখো না, আজকে তোমার জীবনে যা কিছু প্রবলেম হচ্ছে সমস্ত গুলোই তুমি কোনো না কোনো ভাবে দুটো জিনিসকে দায়ী করতে পারবে। এক হচ্ছে দেশ কেন খারাপ, দুই হচ্ছে কেন মানুষ আরো আধ্যাত্মিক নয়। এবার এই দুটো ইন্টার রিলেটেড। দেশ কেন খারাপ? কারণ আমরা না যারা চালাচ্ছে তারা না, তারা খুব ভালো, ঠিক আছে। আমরা যারা চলেছি তারা আধ্যাত্মিকভাবে ইনক্লাইন্ড নই। আজকে এই যে দেখবে রোড রেজ হয়, পাশে কেউ একটা গেল নিজের টুকুই ভাবছে শুধু। তুমি একটা 4 চাকা নিয়ে যাচ্ছ, তোমার পাশ দিয়ে একটা বাইক গেল, মিররটাতে ঠুকে দিয়ে চলে গেল। আরে তুমি ওই সিঙ্গেল মিরর এখন কিনতে পাওয়া যায়, এক সময় পাওয়া যেত না। দুটো মিরর কেনা মানে তোমার 5,000 টাকা, শুধু কিসের জন্য? তার অভদ্রতার জন্য। তো এই জিনিসটা হতো না, তার মধ্যে যদি একটু কামনেস থাকতো, সে যদি নিজেরটা বাদেও তোমারটাও ভাবতো, মানে 8-10 মানুষের কথা ভাবতো। কেন হচ্ছে এটা? আধ্যাত্মিকতার অভাব। তো সবকিছুই আর কি ওখানে। আরেকটা জিনিসও তুমি পাবে, সেটা হচ্ছে যেটা বললাম প্রথমে, সেটা হচ্ছে তোমার আজকে তোমার জীবনে যা কিছু প্রবলেম, সেটার পেছনে কোনো না কোনো ভাবে রাষ্ট্র দায়ী আছে। তুমি এটাকে ঠিক তুমি বার করে ফেলতে পারবে। যেমন বলো, তোমার একটা যে কোনো প্রবলেম বলো, আমি করবো, এক্ষুনি করবো, চলো। যে কোনো প্রবলেম, একটা কিছু XYZ তোমার এই মুহূর্তে, ধরো আজকে যখন তুমি এখানে আসছিলে, তুমি ডানলপ থেকে সোজা চলে গেলে বাতিকে টানটা না করে। এক্স্যাক্টলি। এবার এটার পেছনে কিভাবে রাষ্ট্র দায়ী? তার কারণ হচ্ছে ওই যে অটো কাকু, সে যে একটুখানি ভদ্রতা করে শুনবে, সেটা তাকে স্কুল শেখাতে পারেনি। স্কুল শেখাতে কেন? তুমিও তো শুনতে ভুল করে থাকতে পারো, তোমাকে হয়তো স্কুল শোনার ক্ষমতাটা দেয়নি, না শুধু লেখার আর বলার ক্ষমতাটা দিয়েছে। এরকম হতে পারে, হ্যাঁ হতেই পারে। সেক্ষেত্রেও তাহলে রাষ্ট্রেরই দোষ। রাষ্ট্রের দোষ বের করা যাবেই, সত্যি কথা, রাষ্ট্রের দোষ বের করা যাবে। দুটোই তুমি বের করতে পারবে, হয় রাষ্ট্রের দোষ, আর তা না হলে পরে না, মানে হয় তুমি যদি
লজিক্যাল মানে চিন্তা এইটা করো নয়, তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইটাই। হ্যাঁ এই ব্যাপারটা মানে চলবে। কিভাবে আমার উপরের জিনিসটাকে বাইপাস করে তার উপরে দিয়ে দেওয়া যায়, এইটা হচ্ছে কথা। না না, সেটা করলে তো আবার সেই মানে অন্য রকমের ব্যাপার হয়ে যাবে আর কি, মহাভারতের মতো হয়ে যাবে আর কি। এটা করেছে মানে তার মানে দোষ ওই অমুকের, মানে তাহলে তো সব থেকে বেশি দোষ বোধহয় আদাম আর ইভের, কোনো কিছু করারই দরকার ছিল না, তাহলে তাহলে এত problem গল্পই ই তৈরি আসতো হতো না। না। স্পিরিটদের কোনো জেন্ডার হয় কিনা এই নিয়ে খুব চর্চা রয়েছে। জেন্ডার তো একটা স্পিরিটের জেন্ডার হওয়া কি পসিবল, মানে লজিক কি বলে এগেইন সেই লজিক কি বলছে হওয়া পসিবল নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি কি বললাম প্রথমে, সেটা হচ্ছে সোল ট্র্যাপড হয়ে রয়েছে বিকজ সাম আনফুলফিলড ডিজায়ার হুম or some রিভেঞ্জ, কিছু একটা রিভেঞ্জ সে নিতে চায়, কিছু একটা কারুর সঙ্গে একটা খুব মেন্টাল টাই আপ হয়ে রয়েছে, সেখান থেকে সে বেরোতে পারছে না। এই জিনিসটা আমার ফোনের সঙ্গেও হয়, এটা একটা ভীষণ হন্টিং ব্যাপার। এটা কেউ যারা কোনো রাইটার যদি দেখে থাকেন এটাকে চুরি করবেন না, কারণ আমার নিজের যেটা লেখার ইচ্ছা আছে। সেটা হচ্ছে যে ফোনের সঙ্গে এই যে তুমি তোমার ফোনটার সঙ্গে প্রচন্ড রকম ভাবে একটা তোমার কানেকশন তৈরি হয়ে রয়েছে, হুম তুমি তোমার এনার্জি ফোনটার মধ্যে ছাড়ছো হুম অলওয়েজ, ঠিক আছে? হুম হুম দেখবে একটা জিনিস তুমি লক্ষ্য করবে, তুমি যদি অন্ধকারে কোনো কারণে ধরো 4টে ফোন রাখা রয়েছে, হুম তোমার ফোনটা তুমি জানো না কোনটা, তুমি হাত দিলেই বোঝাবে এটাই আমার ফোন। হুম। সেম মডেলের আরেকটা ফোন সেম কভার দিয়ে যদি রাখা থাকে তুমি তারপরেও বুঝতে পারবে। হুম হুম। এই জিনিসটা তোমার যে কোনো জিনিসের সঙ্গে হবে, সেটা তোমার গাড়ির সঙ্গে হবে, তোমার সামনে চেয়ারের যেটার সঙ্গে সঙ্গে বেশি হবে, attached এক্স্যাক্টলি, থাকে। এটা তোমার হবেই তোমার ওটা, ঠিক আছে? এবার এই জিনিসটা হয় কারণ ওই এনার্জি ইমপ্রিন্টস গুলো আমরা ছাড়ছি। এবার অনেক সময় যদি এরকম হয় কখনো যে কেউ একজন মারা গেছে, তার ফোনটা নিয়ে তুমি ইউজ করছো, হুম হুম হতে পারে যে সেই ফোনটাতে তোমার তার এনার্জিটা রয়ে গেছে, হুম। তার সঙ্গে সে যেভাবে জীবনযাপন করতো, যেভাবে ইয়ে করতো, সেগুলো তোমার উপর এফেক্ট করা শুরু করবে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের জিনিসগুলো হয়। তো এবার যেটা যে প্রশ্নটা তোমার ছিল আর কি, জেন্ডার হয় কিনা, সেটা হচ্ছে যে এবার তাহলে কি কথা ছিল যে স্পিরিট তৈরি হচ্ছে কেন, ঘোষ তৈরি হচ্ছে কেন, তার কারণ তার লাস্ট লাইফের আনফুলফিল ডিজায়ার রয়ে গেছে, হুম হুম হুম। ঠিক আছে? হুম। তো অবভিয়াসলি বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই লাস্ট লাইফে সে যে জেন্ডারে ছিল সেই জেন্ডারই সে এক্সিস্ট করে, কারণ সে তো তার সেই লাইফটা থেকেই বেরোতে পারে। ওকে। এভরিথিং ইজ লজিক্যাল। হুম হুম হুম। লজিক থেকে আইনেও বেরোতে পারিনি, এখানেও বেরোতে পারবো না, সব কিছু লজিক্যাল, বিজ্ঞানও লজিক্যাল, সবকিছুই লজিক। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই এক্সিস্টেন্সটাকে ইগনোর করার জায়গা নেই, হুম। তাহলে যতটা লজিক্যালি জিনিসগুলোকে দেখা সম্ভব ততটা লজিকিফাই করা, এটাই হচ্ছে ব্যাপার। ইউজুয়ালি জেন্ডার সেটাই হয় লাস্ট লাইফে যেটা ছিল। স্পিরিট কি শুধুমাত্র মানুষেরই হতে পারে নাকি অন্য কোনো জীবজন্তু জানোয়ার ইত্যাদি ইত্যাদি তাদের কি আনফুলফিল ডিজায়ার থাকা পসিবল? তাদের সেই ক্ষমতাটাই নেই। আচ্ছা, হতেও পারে না? ও হতে পারে, হতে পারে। সত্যজিতের গল্পে আমরা পড়েছি যে একটা বেড়াল, এক্স্যাক্টলি বেড়াল বলতে যাচ্ছিলাম আমি, স্পয়লার হয়ে গেল যাদের জন্য, হয়ে গেল, আমরা ভাববো না। বেড়াল হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি একটা বইতে পড়েছিলাম, তন্ত্রতে বলা হয় কোবরার স্পিরিট হতে পারে, এক্সিস্ট করতে পারে, অন্য কোনো প্রাণীর, মানে এটা খুব ক্লিয়ারলি এটা বলা ছিল, অন্য কোনো প্রাণীর হওয়া পসিবল নয় এক্সেপ্ট কোবরা। আচ্ছা, এবার সেটা কেন কি? কোবরা এটা আমার জানা নেই, কারণ ওখানে ওটা এক্সপ্লেন করা কারণ কি, হয়নি। আমি যতদূর জানি যে সাপের মস্তিষ্ক তো ততটা ডেভেলপ নয়। এবার সে কিন্তু সেই সাপ জায়গায়- কিন্তু ভীষণ স্পিরিচুয়াল বিং। হ্যাঁ, সে অবশ্যই। ঠিক আছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেটা আমি এখানে বলবো না, ঠিক আছে, যেটা তুমি জানো কি। তো সাপ কিন্তু ভীষণ স্পিরিচুয়াল বিং একটা। তুমি সমস্ত পৃথিবীর তুমি যে কোনো ধর্ম, তুমি সব জায়গায় কি কি তুমি দেখতে পাবে বাঘের পুজো হচ্ছে বা কিছু হচ্ছে, না হয় না। তুমি যদি কোনো কমন জীবকে পাও যাকে কোনো না কোনো ভাবে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা স্পিরিচুয়াল নোশন অ্যাকনলেজ করেছে, সেটা কিন্তু সাপ। বিষয়টা হচ্ছে তারা জেনে করেছে না বুঝে করেছে, আমার সেটা জানার দরকার নেই। হুম। একটা কনসিয়াস চিন্তা যখন আলাদা আলাদা জনজাতি যখন তৈরি হচ্ছে, সবার মধ্যে সেমলি এফেক্ট করছে, তার কিছু না কিছু কারণ থাকেই। হুম। তুমি কোনো মিথোলজি এরকম পাবে না যেখানে সাপ রিলেটেড কোন একটা ক্যারেক্টার নেই। অবশ্যই এর মধ্যে সোনি আর্টের সিরিয়ালের পর সিরিয়াল পড়ে না। এক্সোরসিজম জিনিসটা কি? আচ্ছা, এক্সোরসিজম মানে হচ্ছে কোন একটা জায়গা পজেসড, কোন একটা জায়গা কোন রকম ভাবে কোন একটা ঘোস্ট এসছে, কিছু একটা হচ্ছে, কোন একটা এন্টিটি চলছে বা কিছু একটা চলছে। এক্সোরসিজমে মূলত কি করা হয়, কখনো যদি শুনে থাকো দেখবে ওখানে ওই যে হোলি ওয়াটার সেটা ছুটছে, তারপর ক্রস দেখাচ্ছে, আর বিভিন্ন রকমের কথা বলছে। কেউ একজন কোন একটা পার্টিকুলার, কোনো নান হয় বা কেউ হয়, পরোটা নয় অবশ্যই, উইথ অল ডিউ রেসপেক্ট, কোনো একজন নান হয়, তাকে একটা বই ধরিয়ে দেওয়া হয় যে এখান থেকে তুমি ভার্সেস পড়ো, ঠিক আছে? ভার্সেস গুলো বেসিক্যালি কি, তুমি যদি দেখো
ওখানে তুমি দেখবে বেসিক্যালি যে স্পিরিচুয়াল বিংটাকে ডিল করা হচ্ছে তাকে বোঝানো চলছে, তাকে পজিটিভ অ্যাফার্মেশনস দেওয়া হচ্ছে। পজিটিভ অ্যাফার্মেশনস কিন্তু আমরা ডেইলি লাইফে এখন স্পিরিচুয়াল প্র্যাকটিশনার্সরা সবসময় বলেন, ইনফ্যাক্ট যারা থেরাপি, যারা সাইকোলজিক্যাল থেরাপি যারা, তারা প্রত্যেকে বলেন যে অলওয়েজ ফিড ইউর সেলফ পজিটিভ অ্যাফার্মেশনস। তুমি নেগেটিভ এটা হবে না না ভেবে এটা বিপরীত, ওটাকে অপোজিট করে নিয়ে যেটা হবে তুমি সেটা ভাবো। তো এক্সরসিজম মানে খুব সহজভাবে বলতে গেলে সেই স্পিরিটটাকে বা সেই এন্টিটিটাকে পজিটিভ অ্যাফার্মেশনস দেওয়া, যাতে সে এই নেগেটিভিটি থেকে বেরিয়ে এগেন সেই লাইটের দিকে ট্রাভেল করতে পারে। এক্সরসিজম, হ্যাঁ, প্রসেসটা ভীষণই কমপ্লেক্স, এত সহজে যেভাবে বললাম ভেবে হয় না, কিন্তু থিওরিতে জিনিসটা এটাই, শুধু এটাই। তুমি এটা এই পার্টিকুলার যে এক্সপ্লেনেশনটা আমি দিলাম, তুমি এবার যে কোনো প্রচুর ইউটিউব সার্চ করলেই তুমি পেয়ে যাবে এই এক্সরসিজমের ভিডিও। তুমি দেখবে এখানে সেই কথাগুলোই বলা হয় যে স্পিরিটটাকে সরাসরি কমিউনিকেট করা হয়। অল মাইটি যে রয়েছে সে তোমাকে মুক্তি দিক, তুমি তার কাছে কিছু না, তুমি সেখান থেকে বেরিয়ে যাও। এই কথাগুলো বেসিক্যালি একটা মানুষকে যেগুলো বলা সম্ভব সেগুলো তাকে বলা হয়, কিন্তু আরেকটু অন্য রকম ভাবে বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা অনেক সময় এক্সরসিজম জিনিসটা না ভীষণই ক্রিশ্চিয়ান একটা বিষয় আর কি চলে আসে এর মধ্যে, যে বাইবেল রয়েছে, ক্রস রয়েছে, ইত্যাদি রয়েছে। ঠিক আছে, এগুলো কিচ্ছু না, এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা পজিটিভ ভাইব্রেশন ক্যারি করে। তুমি যদি ওখানে অন্য কোনো পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসতে পারো, দিস অল আর রিপ্লেসেবল বলে অ্যাটলিস্ট আমার মনে হয়। যারা মানে অবভিয়াসলি যারা করছে তারা সেটাকে নাও বলতে পারে, তারা বলতেই পারে যে না, হোলি বাইবেলের উপরে কিছু হয় না। আমার যদি বিশ্বাস থাকে তাহলে অনেকে দেখবে গাড়িতে গীতা রেখে দেয়। তো এখন এটা নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, সব গীতা রেখে দেওয়া, কেউ খুলে দেখে না, কেউ বই হিসেবে পড়ে দেখে না, সত্যিই দেখে না, দেখলে ভীষণ বাজে ইন্টারপ্রিটেশন করে। ও গীতার ইন্টারপ্রিটেশন অত সহজ নয়। এবার কেউ যদি গীতা রেখে করে, সেই গীতাটা যদি পার্টিকুলারলি সেই পজিটিভ এনার্জিটা ক্যারি করতে পারে, তাহলে সেটা দিয়েও হতে পারে। এবার তোমার প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে একটা বই কিভাবে পজিটিভ বা নেগেটিভ এনার্জি ক্যারি করবে? করতেই পারে, তার কারণ ওই যে বললাম, তুমি এই যে ফোনটার মধ্যে যেভাবে ইমপ্রিন্ট দিচ্ছ, কোনো একজন স্পিরিচুয়াল মানুষ, যে পজিটিভলি স্পিরিচুয়াল মানুষ, ভণ্ড নয়, ঠিকঠাক মানুষ, তুমি সেরকম কোনো মানুষের কোনো একটা ব্যবহার করা জিনিস এনে তোমার কাছে রাখবে, দেখবে যে সেটার ভাইবটা অন্যরকম থাকে। ওই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে মেনলি, ওই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে। তুমি একটা বই আছে, অটোবায়োগ্রাফি অফ এন ইয়োগী, এটা বইটা খুব বিখ্যাত বই, ঠিক আছে? এই বইটা যারাই পড়েছে প্রত্যেকেরই মনে হয়েছে যে তারা এই যে স্টিভ জবস, ওই বইটা পড়েই কিন্তু তিনি পিলগ্রিমেজে বেরিয়েছিলেন। ঠিক, তো এই তারাও কিন্তু সেই ইমপ্রিন্ট গুলো রেখে দিয়ে যাচ্ছে। এই বিষয়টা জন্যই মেনলি একটা বই পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এবার একটা গীতা যদি একজন খুব খারাপ মানুষের কাছে থাকে, তাহলে সেই গীতাটার এফেক্ট ভালো থাকবে না। ঠিক, এবার সে হয়তো ওই গীতার মধ্যেও খুঁজে বার করবে কোনো একটা লজিক, কারণ গীতা এরকমই একটা লজিক এরকম খুঁজে বার করবে যেটাতে সে নিজের কাজটা, সে ধরা যাক সে খুন করছে, সেটাকে সে জাস্টিফাই করতে পারবে। গীতা এরকম, কারণ সে তো বলবে যে আমি আমার ধর্ম ফলো করছি, আমার ধর্ম খুন করা। এবার তুমি তাকে বোঝাও। গীতা ইন্টারপ্রিটেশন এত সহজ নয়, এটা হচ্ছে সহজ কথা। এত সহজ করে যদি গীতাকে কেউ ইন্টারপ্রেট করে, তাহলে এই যে এরকম বেরোবে, আমি আমার খারাপ কাজগুলো, আমি চুরি করবো, তাহলে চুরি করো, সেটা দিয়ে আমি গীতাকে দিয়ে ইয়ে করবো। এবার আইন কি সেটা মেনে নেবে? তোমার পরের বইয়ের কাজও চলছে আমি শুনলাম, এবং পরবর্তী সময় আমরা যখন আবার পডকাস্ট, পরের একাধিক বইয়ের কাজ চলছে, সবগুলো কি ঘোস্ট নিয়ে? হরর স্টোরি তো বটেই, বাট ঘোস্ট স্টোরি নয়। ঠিক আছে, মানে এর পরের যেটা চলছে, আচ্ছা, আমাদের পরের পডকাস্ট আমরা ওই লোকেশনটাই করবো যেটা কথা হয়েছিল। অবশ্যই করা ডেফিনেটলি পসিবল, কিন্তু আবার যদি আওয়াজ আসে তাহলে আমি আবার হয়তো হুট করে ডিলিট হয়ে যেতে পারে। দেখা গেল ইউটিউবে আপলোড করার পর ডিলিট হয়ে গেল, সেটাও পসিবল। ওই দায়িত্বটা আমি নিতে পারছি না, বাকি অবভিয়াসলি পসিবল। ঠিক আছে, চলো, তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী সময়। আমরা যখন আবার বসবো পডকাস্টে, তখন নিশ্চয়ই কথা হবে বাকি বইগুলো নিয়ে, এবং বাকি আমাদের যা যা বিষয় রয়েছে, আরো আশা করি নতুন নতুন বিষয় উঠে আসবে। অবশ্যই, এত সুন্দর একটা পডকাস্ট, মানে এত সুন্দর প্রশ্ন পেয়ে খুব ভালো লাগবে। মানুষ তো ভালো প্রশ্ন করতে পারে না, ঠিক আছে? এত সুন্দর প্রশ্ন পেয়ে খুব ভালো লাগবে। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা এই পর্যন্ত পডকাস্টটি দেখেছো, তোমরা জানিয়ে অবশ্যই কোন বিষয়টি ভালো লেগেছে আর কি কি বিষয়, নতুন নতুন তথ্য আমাদের পডকাস্ট থেকে তোমরা জানতে চাইছো। কেউ যদি তোমরা নিজেদের স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আমরা ফিরবো নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো পডকাস্ট নিয়ে। চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখে জানিও তোমাদের কথা। আমি সিদ্ধার্থ, ফিরবো পরবর্তী কোনো নতুন এপিসোডে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।